গল্প জীবন ব্যাথী, লেখনীতে তাজরিয়ান খান তানভী। পাত্রী দেখতে এসে এমন বিড়ম্বনার শিকার হবে তা আগে ভাবতে পারেনি নাইম। পাত্রের জায়গায় তার খালাতো ভাইকে পছন্দ করে ফেলেছে পাত্রীর দাদি। সাফারাত খানিকটা বিব্রত হলেও চোখে খেলে যাচ্ছে দুষ্ট হাসির ঝলক। সোফায় পাশাপাশি বসে আছে তারা। পাত্রীর দাদি সাফারাতের গা ঘেঁষে মুখ ভার করে বসে আছেন। তিনি ঈষৎ মনে কষ্টে পিষ্ট হচ্ছেন। সাফারাত তার বড় খালার একমাত্র ছেলে নাইমের সাথে এসেছে মেয়ে দেখতে। সাথে এসেছে তার আপন ছোট বোন আর বড় খালা নুসরাত জাহান। তারা ঘরের ভেতর পা রাখতেই কেমন চাপা গুঞ্জনে ভরে উঠেছে একতলা পাকা বাড়িটি। ড্রয়িং রুমে বসতে দেওয়া হয়েছে ছেলে পক্ষকে। পর্দার একেবাকে উকিঝুঁকি চলছে। মেয়ের চাচি আর বাড়ির অন্য কিছু আত্মীয় এসে তাদের নাস্তা দিয়ে গেছে। নাইম খুব শান্ত, কিন্তু ভেতরকার অস্থিরতায় তার মাথা বন্ধন করছে, গা কাঁপছে, চোখের পলক অসাড় হয়ে আছে। তার এই নাজেহাল অবস্থার পুরো ফায়দা লুটে নিচ্ছে সাফারাত। নিজের গাম্ভীর্যতার মাঝে এক অনবদ্য চক্ষু শীতল করা অভিব্যক্তিতে সে প্রথমেই ঘায়েল করে নিয়েছে মেয়ের দাদি রেহেনা খাতুনকে। নুসরাত জাহান কিন্তু তাতে মোটেও অসন্তুষ্ট নন। তিনি নিজের ছেলেকে জানেন। যদিও নাইম চুপচাপ আর শান্ত থাকতে পছন্দ করে, তবুও তার বন্ধুর অভাব নেই। যারা একবার নাইমের সাথে মিশেছে তারাই জানে সে কতটা আন্তরিক। রেহেনা খাতুন দিয়ে কথার মায় গেতে নেয় সাফারাত। নিজের পাশে বসিয়ে যখনই তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমার কিন্তু আপনাকেই পছন্দ হয়েছে। ভাবছি ভাইয়ের বিয়ের আসরে আমাদের বিয়েটা সেরে ফেলবো। তৎক্ষণাৎ আতঙ্কিত গলায় চেঁচিয়ে ওঠেন তিনি। চোখের কোটর প্রস্ফুটিত করে অবাক বিস্ময় বললেন, তুমি পাত্র না? সাফারাত মুখটা শুকনো করে কপট মন খারাপের সুরে বলল, আমাকে মেয়ে মনে হয় আপনার? কি কও এসব? সাফারাত ফিক করে হেসে ফেলল। নাইমের দিকে তাকিয়ে তার ডান পাশ বুকের বা পাশের সাথে লাগিয়ে বাম হাত নাইমের পিঠের দিক দিয়ে ঘুরিয়ে এনে বাম প্রগণ্ডে চেপে রেখে বলল, পাত্র আমার ভাই। আমরা তো ভাবিকে দেখতে এসেছি। বৃদ্ধা দমে গেলেন না। তার সাফারাত কি পছন্দ। তিনি উঠে চলে গেলেন। পর্দার আড়ালে থাকা যুবতী কন্যাদের মৃদু হাসির মিহি শব্দ শোনা যাচ্ছে। সাফারাত ঘাড় ঘোরাল। পর্দার নিচের উন্মুক্ত অংশে কারো পা দেখা যাচ্ছে। শুভ্র পা জোড়ায় এক জোড়া নুপুর ঘুমিয়ে আছে। চুড়িদার সিলভারে সজ্জিত পা দুখানায় এক অস্বচ্ছ মোহে অনিমেষে রইল সাফারাত। নুসরাত জাহান কিছু অ্যাড করতে পারলেন। সাফারাতের দৃষ্টি অনুসরণ করে তাকাতে তিনি সেই শুভ্র কোমল পাজোড়া দেখলেন। সাফারাতের মনোযোগ নাড়াতে তিনি গলায় একটু আওয়াজ করলেন। সাফারাত নড়ে উঠল, সচেতন হলো, দৃষ্টি ফেরালো, আর অমনি গায়েব হয়ে গেল দুটো পা। সাফারাত থালার দিকে তাকাতে তিনের চোখের ইশারায় তাকে কিছু একটা ইঙ্গিত করলেন। সে হেসে ফেলল। লাজুক হলো আখি যুগলের ভঙ্গি। আলবেছে মাথা ঘুরিয়ে তাকালো দরজার দিকে। কতগুলো পায়ের দেখা মিলল, কিন্তু এত পায়ের ভিড়ে সেই পা দুখানা আর পাওয়া গেল না। আহত হলো হৃদকম্পন, দৃষ্টিতে ব্যাকুলতা। খালার দিকে তাকালো সাফারাত। নুসরাত জাহান ফিকে হাসলেন। ভাইয়ের খালার এমন ভাবভঙ্গিটায় রেখে বিচলিত সন্দেহ বাতিক করে তুলল। নাইম নির্লিপ্ততা, মিনিট 20 তারা ব্যস্ত রইল নিজেদের মতো। সাফারাত ফেসবুকে ঘুরতে লাগলো। নাইম অস্থির, অধৈর্য, অসহ্য হয়ে উঠেছে। মেয়েটা এমন দেরি করছেন কেন? টায়রা আর নুসরাত জাহান কিসব নিয়ে খুবই নিম্ন স্বরে নিজেদের মধ্যে আলাপ করছেন। রুমের ভেতর প্রবেশ করল কেউ। সকলের মনোযোগ কেড়ে নিল তা। পাত্রী এসেছে, সাথে আরো একজন। হালকা গোলাপি রঙের জামদানি পরেছে সুরভি। প্রসাধনীর প্রাচুর্যতা ঠাওর করার মতো নয়। যা একেবারে না দিলেই নয় তা দিয়েই নিজেকে সাজিয়েছে সে। নাইমের চোখ আটকে গেল সেই সাধারণ সাজেই। শাড়ি পরিহিত আকাঙ্ক্ষিত নারীটি এখন ঠিক তার সামনে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে। অর্ধ অবগুণ্ঠিত মুখখানা মায়াবী। সাফারাত তাকিয়ে আছে সুরভির পাশের অঙ্গনার পানে। বিবশ, বিমুগ্ধ, বিভোর দৃষ্টি। যেন এক শুভ্র, অবিমিশ্র, নিখুঁত প্রতিমা। সাফারাতের চোখ ফেটে যেন বেরিয়ে আসবে। শুভ্র বসনে আবৃত কন্যাটির ওই ভ্রমণকালো সরু যুগলের নিচে ঘন পাপড়িতে আবৃত কৃষ্ণকায় ভরাট মণিযুক্ত নেত্রদ্বয়ের কুহকি মায়। ছোট্ট, শানিত, তীক্ষ্ণ নাসিকার অগ্রভাগে এক অতীব আশ্চর্য তেজস্বী ভাব।
গোলাপ ফুলের মতো মোলায়েম, মনোহারী, নয়নাভিরাম অনুষ্ঠানও রেখে রেখেছেন ওই বিধাতা মেয়েটির চিবুকের ডালে। ঈষৎ লালচে বাদামি রঙের ঘন, ঝরঝরে চিকুরের মাঝে গোলাপি আভা বিচ্ছুরিত ওই ছোট্ট মুখাবয়বে নেই কোনো উত্তেজনার লাপালাপি, তারুণ্যের উল্লাস, যৌবনের বেপরোয়া রং। আছে গম্ভীরতার প্লাবন, মলিনতার বেরং, সতেজতার নিস্তরঙ্গতা। ধ্যানমগ্ন হয়ে চেয়ে রইল সাফারাত। পাত্রীর আগমনে কিছুটা খুশি হলেন নুসরাত জাহান। তিনি আনন্দের সাথে বললেন, বসো মা। একটি কাঠের চেয়ার পাতা ছিল এক পাশে। সুরভির সাথে মেয়েটি চেয়ারটি এগিয়ে নিয়ে এলো। তাকে বসাল। নিজে দাঁড়িয়ে রইল পাশেই। মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে ডায়রা বলল, আপনিও বসুন না। মেয়েটি মৃদু হাসল, কিঞ্চিত অধর ছড়াল, নীরবতায় অসম্মতি জানালো। ডায়রা জোর করল না। নাইমের দৃষ্টি আটকে আছে সুরভির দিকে। সুরভির সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। তার মনে হচ্ছে যেন জ্বলন্ত কাঠ তার চারপাশে ছড়িয়ে রেখেছে। সে নিজেকে যতই স্থির, নিষ্কম্প রাখার প্রয়াস চালাচ্ছে ততই যেন দেহের প্রতিটি লোমকূপ তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। কণ্ঠনালী শুকিয়ে শুষ্ক মরুভূমি হওয়ার জোগাড়। সুরভি চোখ তুলে দেখাতে পারছে না। নিজেকে তার পাথরের মতো ভারী মনে হচ্ছে। নুসরাত জাহান ছোট্ট করে প্রশ্ন করলেন, কি নাম তোমার? সুরভি। উত্তর দিল সুরভি, কম্পমান কণ্ঠ। নুসরাত জাহান অবগত এই বিষয়ে। সব মেয়েদেরই এই বাধ্য অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে একবার হলেও যেতে হয়। ছেলে পক্ষের সামনে নিজেকে তখন ছোট্ট বিড়ালছানা মনে হয়। রাজ্যের ভয়, আড়ষ্টতা, সংশয়, চিন্তা সব ঘিরে ধরে মাকড়সার জালের মতো। কি থেকে কি হয়ে যায়। নুসরাত জাহান অনেকটা অনুরোধের সাথে বললেন, মাথাটা একটু তোলো। সুরভি তাই সেভাবেই রইল, যেন চোখ তুলে তাকালেই ভয়ঙ্কর সর্বনাশ হয়ে যাবে। নুসরাত জাহান সময় নিলেন। তিনি চুপ রইলেন। সুরভির চেহারাটা তিনি ভালো করে দেখতে চান। পাশে দাঁড়ানো মেয়েটি মাথাটা একটু ঝুঁকিয়ে সুরভির মুখটি চিবুকে ঠেলে উঁচু করল। বিব্রত হলো সুরভি, তবে তা প্রকাশ করল না। সে চট করে নাইমের দিকে তাকালো। তাকে দেখেই লজ্জার অথই জল ঝকঝক করে সুরভির চোখের পাতায় ডলে পড়ল। সে দৃষ্টি নত করে ফেলল। হাসির রেশ অস্পষ্ট রূপে ফুটে উঠল তার ঠোঁটের কোণে। মেয়ে পছন্দ হয়েছে নুসরাত জাহানের। তিনি আরো কিছু প্রশ্ন করলেন সুরভিকে। ডায়রাও তার সিদ্ধান্ত কালার কানের কাছে ফিসফিস করে জানিয়ে দিল। নুসরাত জাহান ছেলের সম্মতি জানতে চান। তাই তিনি সুরভির সাথে মেয়েটিকে বললেন সুরভিকে নিয়ে যেতে। সুরভির প্রস্থান যেন দণ্ডদীপিকা হয়ে দপদপ করে জ্বালিয়ে দিল সাফারাতের দেহপিঞ্জর। সুরভির সাথে সাথে মেয়েটির এই চলে যাওয়া কয়েক পলের জন্য নিঃশ্বাস রোধ করে নিল সাফারাতের। মেয়ে দেখার পুরো সময়টা সে বুঝছিল সেই অচেনা হৃদহারিণীকে দেখায়। নাইমের সম্মতি ধনাত্মক। সাফারাত, নাইম বসে রইল ড্রয়িং রুমে। নুসরাত জাহানের টায়রা উঠে সুরভির রুমে গেলেন। সুরভির মা তাকে দেখে লাজুক ভঙ্গিতে বললেন, আপা বসুন। সুরভির পাশেই তার দাদি রেহেনা খাতুনের মুখ ভরতি পান। চিবুচ্ছেন। সুরভির রুম ভরতি আরো কিছু যুবতী আর বয়স্ক মানুষ রয়েছেন। কিছু বাচ্চাও দাঁড়িয়ে আছে তাদের ঘিরে। খিলখিল হাসি, ফিসফিস আওয়াজ, চাপা কথার ঝড়। টায়রার চোখ সেই মেয়েটিকে খুঁজছে, যাকে তার ভাইয়ের বেহায় চোখ নিংড়ে নিয়েছে। মেয়েটি প্রবেশ করল রুমের ভেতর। হাতে ট্রে, শরবত ভরতি গ্লাস। সুরভির চাচি রূপসা এগিয়ে এসে দ্রুতগতিতে শরবতের ট্রে নিজের হাতে নিয়ে নিলেন। মেয়েটিকে দেখেই টায়রার চোখ জোড়াতে ঝমঝম করে উচ্ছ্বাসের ঝর্ণা বইতে লাগল। সে উৎসুক, কৌতূহলী। তার নির্নিমেষ আঁখি স্থির হয়ে আছে মেয়েটির সুশ্রী মুখচ্ছবিতে। মেয়েটি ট্রে থেকে শরবত ভরতি গ্লাস নিয়ে সকলের হাতে হাতে দিতে লাগল। বাচ্চারা হই হই শুরু করেছে। রেহানা খাতুন ধমকে উঠলেন। তাদের হাসির ঝঙ্কার দেয়ালে দেয়ালে কলরব তুলেছে। রুম থেকে বেরিয়ে গেল বাচ্চারা। বাচ্চারা বেরিয়ে যেতেই পরিবেশে স্থবিরতা নেমে এলো। নুসরাত জাহান একটি খাম গুঁজে দিলেন সুরভির হাতে। সুরভির গাল দুটো লালাভ হয়ে উঠেছে। মেয়েটি তখন শরবতের গ্লাস এগিয়ে দিচ্ছে ডায়রার দিকে। শেফা হাত বাড়িয়ে সেটি গ্রহণ করল। মিষ্টি করে হেসে জিজ্ঞেস করল, আপনার নাম কি? মেয়েটি তেমন কোনো প্রতিক্রিয়া করল না।
ভনিতা ছাড়াই সোজা সাপটা বলল, নবরূপা। টায়ারে সহজ ভঙ্গিতে বলল, ও আচ্ছা, আপনি কে হন? আমি বলতে চাচ্ছিলাম কি যে ফুফাতো বোন। ছোট্ট করে হেসে উঠল টায়রা। খুদ মেজাজে বলল, আমি নাইম ভাইয়ের খালাতো বোন। আর নাইম ভাইয়ের পাশে যে বসেছে সে আমার ভাই সাফারাত। একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। এই তো মাসখানেক হলো। টায়রার লম্বা বাক্যের বিপরীতে অনেকটা তাচ্ছিল্যপূর্ণ হাসি উপহার দিল নবরূপা। যেন সাফারাতের এই পরিচয় তার কাছে শীতের বিকেলের ঝরা পাতা। নবরূপা ফাঁকা গ্লাসগুলো সংগ্রহ করে রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে তখন গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। সুরভির বাবা, চাচা, দাদির সাথে আরো কিছুক্ষণ কথা বললেন নুসরাত জাহান। সেখানে আরো ঠাঁই মিলেছে সাফারাত আর টায়রারও। নাইমকে সুরভির সাথে একান্তে কথা বলার জন্য তার রুমে পাঠানো হয়েছে। নাইমের বাবা আসেননি, কারণ তিনি প্রবাসী। দীর্ঘ 22 বছর ধরে তিনি ইটালি থাকেন। নবরূপাকে এক পলক দেখার তীব্র তৃষ্ণায় চৌচির হয়ে যাচ্ছে সাফারাতের অন্তঃকরণ। তীব্র প্রদাহ যন্ত্রণা তার রন্ধ্রে রন্ধ্রে জ্বালা সৃষ্টি করছে। ক্ষরণ হচ্ছে বক্ষ বাজারে। দৃষ্টিতে ব্যাকুলতা, কাতরতা। যেন শূন্য, রিক্ত সে। ভাইয়ের এই আকুলতা প্রকটরূপে ধরা দিচ্ছে টায়রার শান্ত, বিচক্ষণ চাহনিতে। সাফারাতকে এতটা অস্থিরতায় পূর্বে কখনো দেখেনি সে। আচানক আনমনেই আসলে সে। ভাইয়ের মুখ পানে গভীর চোখে চেয়ে থেকে বিড়বিড় করে আওড়াল, একেই বুঝি বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। নাইম চুপ করে বসে আছে চেয়ারে। নুসরাত জাহান মোবাইল ফোনে কথা বলছেন তার স্বামীর সাথে। বিছানার এক কোণে বসে আছেন তিনি। বিছানার উপর লম্বা হয়ে শুয়ে আছে সাফারাত। পা দুটো ঝুলিয়ে রেখেছে সে। টায়রাও বসেছে বিছানার অন্য পাশে। নুসরাত জাহান স্বামী মাহফুজ আলমের সাথে নাইমের বিয়ে সংক্রান্ত বিষয়ে বিস্তর আলোচনা শেষে লাইন কেটে দিলেন। পাকা কথা, তারিখ, আংটি পরানো, বিয়ের তারিখ এসব নিয়েই তিনি কথা বলেছেন। কল কাটতে নাইমার টায়রার উৎফুল্ল, উৎসুক চাহনি বিদ্ধ হলো নুসরাত জাহানের দিকে। তবে সাফারাত সেভাবেই বিছানায় পড়ে রইল। নাইম বলল, বাবা কি বলল? নুসরাত জাহান সরল গলায় বললেন, তেমন কিছু নয়। বলল আমাদের সুবিধা মতো ডেট ফিক্স করতে। তোর আঙ্কেলের খালামুনির সাথে একবার আলাপ করে নিতে। বাবা আসবে না? তিনি হতাশাপূর্ণ গলায় বললেন, না, এখন আর আসবেন না। পাসপোর্টের মেয়াদ শেষ হলে একবারই চলে আসবেন। কিন্তু মা, আঙ্কেল আসবে না? ওর একমাত্র ছেলের বিয়েতে। টায়রাকে কথা শেষ করতে দিলেন না নুসরাত জাহান। তিনি বললেন, সমস্যা নেই, এ নিয়ে পরে আলাপ হবে। এখন সবাই হাত মুখ ধুয়ে নে, খাবি চল। সাফারাত নির্বিঘ্নে, নির্ভর দৃষ্টিতে দেখছে ঘূর্ণায়মান খানকে। টায়রা ভাইয়ের দিকে তাকিয়ে কিছুটা বিচলিত ভঙ্গিতে বলল, ভাইয়া, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? সাফারাত সাড়া দিল না। ঠায় পড়ে রইল বিছানায়, যেন এক প্রাণহীন দেহ। নাইম ভ্রু কুঁচকে ফেলল। সাফারাতের মতিগতি তার ভালো ঠেকেছে না। সে কণ্ঠে জোর লাগিয়ে বলল, কি রে, তুই এমন চুপ হয়ে গেলি কেন? তীক্ষ্ণ শোনানো সেই কণ্ঠ। তবুও সাড়া দিল না সাফারাত। তার বাসার বিভোর, ভাবুক দৃষ্টি শুনে নাইম কপালে ভাত তুলল। চেয়ার ছেড়ে উঠে এলো। বিছানায় ঝুঁকে সাফারাতের হাত ধরে তাকে টেনে তুলে বসাল। গরম চোখে তাকিয়ে ঈষৎ উষ্ণতা ছড়িয়ে বলল, এমন করছিস কেন তুই? সেই কখন থেকে দেখছি কোনো কথা বলছিস না। কি সমস্যা তোর? নুসরাত জাহান সশব্দে শ্বাস ফেললেন। সন্দিহান চোখে তাকিয়ে রইলেন, নির্বিকার। সাফারাতের সরল দৃষ্টি। দেহভঙ্গিতে কোনো আলোড়ন নেই। শেফা চমকাল, ভীত হলো, খানিকটা ভরকে গেল। তার ভাই ঠিক আছে তো? সেও উঠে এলো, দাঁড়ালো ভাইয়ের সম্মুখে। গনগনে গলায় বলল, কি হয়েছে তোর? সাফারাত বিকারহীন, যেন জমাট পর্বত। টায়রা ক্ষুব্ধ হলো। রাগে মাথার তালু ধরাস ধরাস করছে। খেপে গিয়ে সাফারাতকে ঝাঁকানি দিয়ে বলল, এই ভাইয়া, কি হয়েছে তোর? টায়রার ঝাঁকানিতে প্রাণ প্রতিষ্ঠা হলো সাফারাতের। যেন আকণ্ঠ ডুবে থাকা জলরাশি থেকে ডাঙায় ফিরেছে।
সতর্ক চক্ষুতে উন্মাদের মতো এদিক ওদিক তাকিয়ে পুনরায় শূন্যের দৃষ্টি মেলে স্থির হয়ে রইল। নুসরাত জাহান এবার চিন্তায় পড়ে গেলেন। সাফারাত অপ্রকৃতিস্থের মতো ব্যবহার তাকে উদ্বিগ্ন করে তুলছে। তিনি বিভ্রান্ত গলায় বললেন, সাফারাত, তুই ঠিক আছিস তো? অতর্কিতে সুদীর্ঘ শ্বাস ফেলল সাফারাত। বোকা বোকা চাহনিতে বোন ভাই এর খালাকে দেখে নিল। ফট করে বাতাস কাঁপিয়ে হেসে উঠল সে। ভয়ে আটকে উঠল সবাই। হাসতে হাসতে গড়াগড়ি খাবার মতো অবস্থা সাফারাতের। রাগের স্ফুলিঙ্গ ছুটছে তুলন্ত বেগে। টায়রার অগ্নিকণা বিচ্ছুরিত দৃষ্টি, ক্রোধে দিশেহারা সর্পের ন্যায় মুখভঙ্গি দেখে হাসি থামিয়ে কপট ঘাবড়ে যাওয়া কণ্ঠ বলল সাফারাত, এমনভাবে তাকিয়ে আছিস কেন তুই? ভাইয়া, চেঁচিয়ে উঠল টায়রা। ঢোক গিলে নিল সাফারাত। নাইম নাকের ডগায় বিরক্তি ঝুলাল। নুসরাত জাহান মুচকি হেসে চলে গেলেন। টায়রা কড়কড় করে বলল, এমন করলি কেন তুই? সাফারাত চোখে প্রশ্ন নাচিয়ে বলল, কি করলাম? ভূতের মতো বসেছিলি কেন এতক্ষণ? ভা বলছি, একটু টেনে বলল সাফারাত। টায়রা রাগ ঝেড়ে বলল, কি ভাবছিস? ভাবছি কত বড় ঢব্বাস নাইম ভাই। প্রেমিকার বাড়ি গেল তাকে দেখতে, আর কেউ বুঝতেও পারল না। ইভেন আমাদের অতি বুদ্ধিমতী অ্যান্ডিও না। টায়রা গোল গোল চোখে তাকালো নাইমের দিকে। চুরি ধরা পড়ে গেছে। ভয়কাতুরে দৃষ্টি নাইমের। পরিবেশে থমথমে ভাব, নিবড়তার ভয়াল স্রোত। আচানক প্রলয়কারী বিধ্বংসী ঝড়ের ন্যায় হেসে উঠল তিনজন। রুমের প্রতিটি দেয়াল যেন বিস্মিত, বিধ্বস্ত। তিনজনই চট করে হাসি থামিয়ে ফেলল। মুখে হাত চাপা দিল টায়রা। ধপ করে বিছানায় বসল নাইম। সাফারাতের দিকে তাকালো গভীর মায়। ঝপ করে জড়িয়ে ধরল তাকে। সাফারাত সানন্দে ভাইয়ের উষ্ণ আলিঙ্গনে সাড়া দিল। বাহুডোরে একে অপরকে বেঁধে নিল। শব্দহীন আসছে টায়রা। দুই ভাইয়ের পরিকল্পনায় সেও অংশীদার। সুরভির নাইম একে অপরকে ভালোবাসে বিগত 2 বছর ধরে। সুরভির বাড়ি থেকে প্রেমের সম্পর্ক মেনে নেবে না বলে সাফারাতের বুদ্ধিতে তারা এমন একটি নাটক সাজায় যাতে করে মনে হবে নাইম আর সুরভির বিয়েটা পুরোটাই তাদের পরিবারের পছন্দ আর ইচ্ছেতেই হচ্ছে। আর হলো তাই। স্বয়ং নুসরাত জাহানও তার ছেলের ছলচাতুরি ধরতে পারেনি। পুরো ব্যাপারটাই সুকৌশলী সামনে নেয় সাফারাত। ঘড়িতে রাত 9টা। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ড্রয়িং রুমে বসে আছে সাফারাত, টায়রা আর নাইম। নুসরাত জাহান রান্নাঘরে ব্যস্ত। 3 ভাই বোন কিছুক্ষণ নিজেদের মধ্যে আলাপ সেরে নিল। সহসা উঠে দাঁড়ালো সাফারাত। নাইম চকিত গলায় বলল, উঠলি কেন? বাসায় যাব। সাফারাতের কথা তোয়াক্কা না করে নাইম বলল, সকালে যাস? উহু, অফিস আছে। এখান থেকে চলে যাবি? মৃদুমন্দ উত্তেজিত ভাব। সাফারাত মোলায়েম কণ্ঠে বলল, না, চলে যাব। রান্নাঘরের টুকটাক কাজ সেরে ড্রয়িং রুমে এলেন নুসরাত জাহান। তিনি আপত্তি জানিয়ে ঘোষণা করলেন, কোথাও যাবি না, আজ এখানেই থাকবি। সাফারাত আদরে সুরে বলল, না আন্টি, অফিস আছে। আরে বাবা, এখান থেকে অফিসে চলে যাস। সাফারাত নাছোড়বান্দা। সে তার সিদ্ধান্তে অটল। বলল, সম্ভব নয়। মা বাবা বাড়িতে একা। ইমোশনাল ব্ল্যাকমেল করছিস কেন তুই? সতেজ হাসল সাফারাত। ওষ্ঠের কোণে হাসি রেখে বলল, টিউ থাক, কাল অফিস থেকে যাওয়ার সময় ওকে নিয়ে যাব। নো ওয়ে, আমি যাচ্ছি তোর সাথে। শুধু কি তোর বাবা মা একা? আমার বাবা মা একা নয়। টায়রার কথায় এক ফালি হাসলেন নুসরাত জাহান। ভাই বোন দুটোকে আর বাধা দিলেন না তিনি। ভাইয়ের খালার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো 2 ভাই বোন। গলির ভেতর দিয়ে হাঁটছে 2 জন। হাঁটতে হাঁটতে মোবাইল ফোনে অক্ষি আবদ্ধ করে রেখেছে সাফারাত। ভাইয়ের পাশেই নিরুদ্বেগ চলা টায়রার। 2-1 জন মানুষ একটু পর পর পাশ কাটিয়ে যাচ্ছে তাদের। ভাইয়ের বাকিন পথ চলার সঙ্গী হতে ভালো লাগছে না টায়রার। অত্যন্ত বিচক্ষণতার ভঙ্গি দেখিয়ে এসে বলে উঠল, মেয়েটার নাম কিন্তু আমি জানি। সাফারাত থমকে গেল। পায়ের গতি দমিয়ে রেখে বোনের পানে চেয়ে তার কৌতূহলী প্রশ্ন, কোন মেয়ে?
যাকে তুই ডবাডব করে দেখছিলি। সাফারাত বিষম খায়, চোখের দৃষ্টি গুরুতরভাবে বিভ্রান্ত করে বলল, কাকে ডবাডব করে দেখছিলাম? আচ্ছা সেটা পরে বল, আগে বল ডবাডব কি আবার? ভাইয়ের দিকে ঘুরে আছে ডায়রা, কিন্তু এবার চোখ পূর্ণ প্রস্ফুটিত করে একদৃষ্টে ভাইয়ের দিকে তাকিয়ে রইল। কয়েক পল অতিবাহিত হলেও চোখের পাল্লা নামানো না সে। সাফারাত অপ্রস্তুত হলো। সে ধমকে উঠে বলল, চোখ নামা। এ ভাবে এভাবে তাকিয়েছিলি তুই মেয়েটার দিকে? ভাইয়ের মুখের ওপর কিছুটা ঝুঁকে গিয়ে বলল টায়রা। বিরক্তির ঝাপটা আছে পড়ল সাফারাতের চোখে মুখে, তবে তা আড়াল করে তৃষ্ণার্ত গলায় বলল, কি নাম বল? ইতিউতি করে ভাইয়ের সামনে হাত বাড়িয়ে ধরল টায়রা। চোখের ভঙ্গিতে করতে দেখালো। বোনের ইঙ্গিত বুঝতে অক্ষম সাফারাত নিষ্পাপ মনে প্রশ্ন করল, কি টাকা? কিসের টাকা? নাম বলার জন্য। চমকে উঠল সাফারাত। মেয়েটির নাম বলার জন্য ঘুষ ছাড়ছে তার কাছ থেকে। সে কপট রাগে ছোড়া দেখিয়ে বাঁকা গলায় বলল, কত টাকা? মাত্র 1000। পানির মতো বলল টায়রা। সাফারাত নাক মুখ খিচে বলল, একটা নামের জন্য 1000 টাকা? শুনতে চাইলে বলো, না হলে রাস্তা মাপো। তুই যে সত্য বলছিস তার নিশ্চয়তা কি আছে? আগে টাকা দাও তারপর। টায়রা কখনো মিথ্যে বলে না। আমলের ঘর্ষণ চালালো নাসিকার অগ্রভাগে। নিজের ওজন বোঝাতে চাইল সে। উপায়ন্তর না পেয়ে পকেট থেকে 1000 টাকা বের করে টায়রাকে ধরিয়ে দিল সাফারাত। টায়রা চঞ্চল পেখির মতো বলল, নবরূপা। সুন্দর না নামটা? সাফারাত কি যেন ভাবল। তার অন্তঃপুরে ঝিরিঝিরি বর্ষণ হতে লাগলো। মিঠে হেসে বলল, নবরূপা। রূপা, নবরূপা। ও হিমুর রূপার চেয়ে সুন্দর। কারণ কি বলতো? ভাইয়ের প্রশ্নে আগ্রহ দেখালো টায়রা। ঔৎসুক্য দৃষ্টি। সাফারাত গাল ভর্তি হেসে দাম্ভিকতার সাথে বলল, কারণ ও রাতের রূপা। খিলখিল করে রাতের আধার ছিঁড়ে হেসে উঠল টায়রা। ভাইয়ের নিচ্ছিদ্র আনন্দে সেও আকাশম খুশি। সাফারাত অধরে হাসি রেখে প্রশ্ন করল, আর নিশ্চয়তা? বিজ্ঞের মতো মুখভঙ্গি করল টায়রা। সাফারাত কৌতূহল নিয়ে চাইল বোনের মুখপানে। অনুপল ব্যয় করে ঠাস ঠাস করে বলল টায়রা, ভাবির ফুফাতো বোন নবরূপা। আমাদের বেআইন। ঝুমঝমিয়ে হেসে উঠল সে। গভীরভাবে কিছু ভাবতে লাগলো সাফারাত। প্রদ্বন্দ্বে তার চোখের সমীপে ভেসে উঠল সেই পবিত্র, নিষ্কলঙ্ক, শুভ্রতার চাদোয়া বিছানো মুখখানি। স্বগতোক্তি করল সে, নবরূপা। আবছা অন্ধকারের বুকের মাঝে ধীরে ধীরে হাঁটছে দুই ভাই বোন। ছোট ছোট বাক্যলাপে, টকঝাল ঝগড়া, বাতাসে আলোড়ন তোলা হাসিতে এগিয়ে যাচ্ছে তারা তাদের গন্তব্যে। সাফারাত বক্ষপাজরে গেঁথে নিল এক সমুদ্র প্রণয় সুখ। সুখ সুখ বাতাসে তার সমস্ত দেহে শিরশিরে অনুভূতি হচ্ছে। নাকের ডগায়, চোখের কার্নিশে, ওষ্ঠের কোণে এক অস্ফুট, আছোয়া, ঈষদুচ্চ প্রেম পরিণয় হাতছানি দিতে লাগল। তার পুরুষ অন্তরিন্দ্রিয়তে প্রকট হতে লাগল নিষিদ্ধ সুখের দণ্ডদীপিকা। আনমনেই হেসে ফেলল সাফারাত। ভাবনাতে ছেদন ঘটিয়ে অভিনিবেশ করল গন্তব্যে। ভাইয়ের এমন এলেবেলে আচরণে কিশোরী টায়রা চোখের তারায় আনন্দ ঝরালো। প্রভাতের প্রথম কিরণ বারান্দায় ঝুলানো পর্দায় গলে পড়ছে। মৃদুমন্দ বাতাসে নড়ছে পর্দা। প্রভঞ্জনে মিশে আছে নিগুড় স্নিগ্ধ শীতলতা। টবে লাগানো সারি সারি ফুলগাছগুলোতে পানি দিচ্ছেন শায়রি জামান। চোখে তার ভারী ফ্রেমের চশমা। মুখমণ্ডলে গম্ভীরতার মিষ্টি প্রলেপ। হাত খোপা করে চিকুরে কপালের মাঝ বরাবর সিথি। দুপাশের গাছি চুল চক্ষু পল্লবে নেমে আসতে দ্রুত হাতে সামলে নেন। গাছগুলোতে পরম মমতায় পানি দিয়ে গ্রিলের ফাঁক গলিয়ে তাকান সুদূর অম্বরে। নির্নিমেষ কিপ্পল চেয়ে থেকে একটা সজীব প্রলম্বিত শ্বাস ফেলেন। আস্ত একটা ব্যস্ত দিনের শুরুতে খানিকটা শান্ত আকাশ দর্শন মন্দ নয়। রান্নাঘরে ব্যস্ত সময় পার করছেন শায়রি জামান। নানা জনের নানা মতো। ছেলের জন্য ডুবো ঘিতে ভেজা পরোটা, মেয়ের জন্য তেল ছাড়া পরোটা, আর স্বামী তুকি জামানের জন্য রুটি। তেল ভাজা পোড়া তিনি খেতে পারেন না, তবে শায়রি অত্যন্ত ভালোবাসায় এসব করেন। তার বিন্দুমাত্র ক্লান্তি নেই এতে। মা, দেরি হচ্ছে তো।
আসছি বাবা, একটু ধৈর্য ধর। তিনি চটজলদি নাস্তার প্লেটগুলো তুলে নিলেন, দ্রুত পা চালালেন। টেবিলে খাবার রাখতেই যে যারটা বুঝে নিল। গরম ডিম ভাজার সাথে ঘি পরোটা। সাফারাতের বেশ পছন্দ। মেয়েটা এরা প্রতিদিন চা খায় না, তবে স্বামীর জন্য ঝাল মশলা কম দিয়ে সবজি রান্না করেন। তৌকির জামান আদৌ হেসে বললেন, অফিসের কাজ কেমন চলছে? ভালো। সাফারাত খেতে খেতে জবাব দিল। শায়েরি জামান গিয়ে কদম্য ইচ্ছে নিয়ে ছেলের পাশে চেয়ারে বসলেন। খুব আগ্রহ নিয়ে প্রশ্ন করলেন, কিরে, কাল কি হলো বললি না তো? মেয়ে দেখতে কেমন? পছন্দ হয়েছে তো সবার? নাইম কি বলল? সাফারাত চট করে বোনের দিকে তাকালো। চোরা হাসি লহরী খেলছে দুই ভাই বোনের চোখে মুখে। তায়েরা উচ্ছ্বসিত কণ্ঠে জবাব, মেয়েটা দারুণ দেখতে। নাইম ভাই আর খালামুনির ভীষণ পছন্দ হয়েছে। আর জানো আম্মু, তোমার ছেলেও কিন্তু একটা মেয়েকে পছন্দ করে ফেলেছে। বলিস কি রে? কই দেখি দেখি, ছবি টবি আছে নাকি? সাফারার বিষম খেল। বোনটা তার এক নম্বরে বাদর। সে লজ্জায় লাল নীল হয়ে বলল, ছাড়ো তো মা, একদম ওর কথা বিশ্বাস করবে না। তুমি ভাইয়ের কথা শোনো না আম্মু, আমি মেয়েটির ছবি তুলে নিয়ে এসেছি। দাঁড়াও, এখনই দেখাচ্ছি। সাফারাতের বুকটা ধকধক করছে। এই মেয়ে আজকে দেখে কেস খাওয়াবে। মা তার ফুলের কলি হলেও বাবাটা দারুণ চাপা স্বভাবের। এই যে এত কিছু হচ্ছে, তৌকির জামান নীরবে খেয়ে যাচ্ছেন আর শুনে যাচ্ছেন। তায়েরা তার মোবাইল ফোনটি ব্যাগ থেকে বের করে গ্যালারি থেকে ছবি খুঁজে বের করলো। তড়িঘড়ি করে মাকে দেখালো। ছবিটি দেখেই কেমন মুখটা শুকিয়ে গেল শায়েরি বেগমের। হ্যাঁ, এটা মেয়ে? সাফারাত চমকে উঠল। মায়ের পছন্দ হয়নি? না হওয়ার তো কথা নয়। সে চিন্তিত হয়ে পড়ল। অদূর ভবিষ্যৎ কেমন সুদূর অতীত মনে হতে লাগলো। সে চটজলদি চেয়ার ছেড়ে উঠে মোবাইলটি ছো মেরে নিয়ে নিল। ছবি দেখে রেগে আগুন। এটা তো সুরভির দাদির ছবি। পজিটিভ। তোকে আমি এখন। তায়ারেকে ধরতে গেলে সে ছুটে পালায়। ডাইনিং টেবিলের চারপাশে ড্রয়িং রুমের এধার ওধার দৌড়াতেই হঠাৎই আর্তনাদ করে মেঝেতে বসে পড়ে তায়েরা। সাফারাত আটকে ওঠে, ছুটে এসে মেঝেতে হাঁটু চেপে বসে। কি হয়েছে তোর? কোথায় লেগেছে দেখি? তৌকির জামানও এলেন। শায়েরি জামান বিপদগ্রস্ত কণ্ঠে বললেন, পা ভেঙে যায়নি তো? তৌকির জামান ঈষৎ বিরক্তি ঝাঁপানো ধমক দিয়ে বললেন, আহ, বাজে কথা না বললেই নয়। বাবা, মা, ভাইয়ের এত এত কথার মাঝে খিলখিল করে হেসে ওঠে তায়েরা। হেসে কুটি কুটি হয়ে বলল, কিছুই হয়নি আমার। সাফারাত স্বস্তির শ্বাস ফেলল। শায়েরি জামান আদরে বকাবকি সেরে মেয়ের কপালে চুমু খেলেন। তৌকির জামান নাক ফোলালেন, তবে কিছু বললেন না। মেয়ের এই নাটকের স্বভাব সম্পর্কে তিনি অবগত। সরি আব্বু। দেখ না ভাই, এটা কেমন রেগে যাচ্ছিল আমার উপর। তাই তিনি বিরক্তি দেখালেন। সাফারাত বোনকে তাড়া দিল। তার অফিসে দেরি হয়ে যাচ্ছে। তায়ারে ক্লাস 9-এ পড়ে। সাফারাত অফিস যাওয়ার পথে তাকে স্কুলে দিয়ে যায়। বারান্দায় দাঁড়িয়ে ছেলে মেয়েদের চলে যাওয়া দেখছিলেন তৌকির জামান। সাফারাত গলির পথ ধরে হাঁটছে। গলি থেকে বের হয়ে রিকশা নেবে তারা। ভাই বোন খুনসুটিতে মেতে আছে। তাই তারা জানে না তাদের গম্ভীর রাগী রাগী বাবাটি তাদের পানে মায়াময় দৃষ্টিতে চেয়ে আছে। শায়েরি জামান দুজনের জন্য ধোয়া ওঠা চা নিয়ে এলেন। বারান্দায় বসে সকাল সন্ধ্যায় দুবার গাঢ় দুধের চা খাওয়া তাদের অভ্যাস। ভাবছে ব্যাংক থেকে কিছু টাকা লোন নিয়ে ছেলেটাকে একটা বাইক কিনে দেব। রোজ রোজ এই রিকশার চক্ষি। লোন নিতে হবে কেন? আমাদের ফিক্সড ডিপোজিট আছে না? ওটা ভাঙলেই তো। কি যে বলো? ওটা আমার টিউর জন্য। মেয়েটাকে একটা ভালো ঘরে বিয়ে দিতে হবে। চাকরির এখনো অনেকটা সময় বাকি। লোন ধীরে ধীরে শোধ করে দিতে পারবো। শায়েরি জামান কিছুটা বিরোধাভাস করে বললেন, এই বয়সে এত ঝামেলা নেওয়ার কি দরকার? তৌকির জামান মলিন হেসে বললেন, ছেলেটা প্রতিষ্ঠিত হবে, মেয়েটাকে ভালো ঘরে বিয়ে দেব। এটাই আমার স্বপ্ন।
স্বপ্নের জন্য খানিকটা কষ্ট তো করাই যায়। ছেলে মেয়েদের একটা গতি করে, এরপর তুমি আমি মিলে পাহাড় দেখতে যাব। শায়েরি জামান এক পশলায় নির্মল হাসলেন। এই নব, শোন। নবরূপা কাপড় ব্যাট করছিল। সুরভি থেকে খুব সতর্ক গলায় ডাকলো, কিছু বলবে? যাবি? কোথায়? এক জায়গায়। একদম না করতে পারবি না? বললেই তো না। না করবো কিভাবে? সুরভি ফিক করে এসে ফেলল। এক পেশে হয়ে জড়িয়ে ধরল নবরূপাকে। মিঠে গলায় বলল, তোর থেকে কিছু লুকালে আমার ভালোই লাগে না। নবরূপা খানিকটা বিভ্রান্ত হলো। ঝলমলে আলোয় ভরা কাছিয়া রেস্তোরাঁয় প্রবেশ করল সুরভি। নবরূপার উদ্বিগ্ন কৌতূহলী দৃষ্টি। আয়না জলদি। সুরভির কথায় সচেতন হলো নবরূপা। তার দৃষ্টি কাউকে খুঁজছে। রেস্তোরাঁয় একপাশে বসে আছে দুজন পুরুষ। সুরভিকে দেখেই হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে পড়ল নাইম। নাইমকে দাঁড়াতে দেখে অন্যমনস্ক সাফারাত সামনে দৃষ্টি ফেলল। হালকা বেগুনি রঙের সালোয়ার কামিজ পরিহিত জসিতাকে দেখে তার হৃদয়ের অলিতে গলিতে তীব্র ঝঙ্কার উঠে গেল। শিরায় শিরায় ধাবমান রক্তকণিকারা কি দুর্বোধ্য স্লোগানে জানান দিচ্ছে তাদের দাবি। অন্ধকরণে তীব্র দহন তাকে করে তুলল অসহায়, কাতর, আহত। সাফারাতের ছবির দৃষ্টি যেন থমকে গেল অনন্ত দিবসের জন্য। প্রায় মিনিট 15 চলে গেল খাবার অর্ডার দেওয়া আর খাবার আসতে। নবরূপে চুপচাপ বসে রইল। নাইম আর সুরভি অনুচ্চ স্বরে কথা বলছে। এই পুরোটা সময় নবরূপার দিকে মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল সাফারাত। মেয়েটি এক চোখে ছেলেটির এই বেহায়াপনার তীব্র নিন্দা জানালো। তবে জাগতিক ধ্যান হারানো পুরুষটি সেই নিন্দার ছিটে ফোটা আওয়াজ করতে পারল না। কফির মগে চুমুক বসাতেই নাইম টের পেল তরলটি ঠান্ডা হয়ে যাচ্ছে। সেই সাফারাতকে হালকা ধাক্কা যোগে শুধাল, কি রে, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে তো? খাবি না? সাফারাত যেন মাত্রই ধরণীতে পদার্পণ করেছে। কেমন অদ্ভুত হতভম্ব দৃষ্টিতে সে তাকালো। মুখ দিয়ে অস্পষ্ট আওয়াজ করল, হু। বসে আছিস কেন? সাফারাত সম্বিত ফিরে পেল। কফির মগের দিকে একবার তাকালো, তারপর নবরূপার দিকে। মেয়েটি এবার বেজায় নাখুশ হলো। চট করেই বলে উঠল, কি সমস্যা আপনার? জি। আমাকে বলছেন? জি, আপনাকেই। সেই কখন থেকে তাকিয়ে আছেন। সমস্যাটা কি আপনার? অনেকটা রাগী স্বরে কথাগুলো বলল নবরূপা। ভাবেচাকা খেয়ে গেল সাফারাত। নাইম বিষয় নিয়ে তাকালো সুরভির দিকে। সুরভি হতবাক চোখে বলল, এই নব, এভাবে কথা বলছিস কেন? কিভাবে বলছি? আমি সেই প্রথম থেকে দেখছি উনি তাকিয়ে আছেন আমার দিকে। সাফারাত কি বলবে ভেবে পাচ্ছে না। তাদের প্ল্যানটা নবরূপাকে বলা হয়নি। আর সুরভি কোনো কিছু নবরূপা থেকে গোপন রাখতে চায় না। ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠার দরুন একটা আত্মীয় সম্পর্ক আছে তাদের মাঝে। একে অপরের মাঝে গোপনীয়তা নেই। নাইমের সাথে সম্পর্কের কথা নবরূপা জানে। তবে তাকে পারিবারিকভাবে দেখতে যাওয়ার পরিকল্পনাটা ছিল সাফারাতের, যেন কারো সন্দেহ না হয়। সুরভির বাবা প্রেমের বিয়েতে সম্পূর্ণ অপারগ। বীরময় ভঙ্গিতে চোখ নামিয়ে নিল সাফারাত। অপ্রস্তুত চোখে এদিক ওদিক তাকাচ্ছে। মাথা তুলতে পারছে না। সে জানে না কেন এই মেয়েটি সামনে এলেই তার বক্ষগহ্বরে বিধ্বংসী ঝড় শুরু হয়। শ্বাসের গতি বৃদ্ধি পায়। নবরূপা ক্ষুব্ধ কণ্ঠে বলল, তোমরা এখানে বসো, আমি ওখানে বসি। কথা শেষ করে চেয়ার ছাড়ে মেয়েটি। সুরভি যার পরনেই অবাক। নবরূপার হলো কি? সাফারাত মোটেও তেমন ছেলে নয় যেমনটা নবরূপা বলতে চাইছে। নাইম চটে গেল। সুরভিকে বলল, এইসবের মানে কি সুরভি? সুরভি অনুতপ্ত কণ্ঠে প্রত্যুক্তি করল, সরি, ও আসলে একটু অন্যরকম। সাফারাত ভাইয়া, আপনি কিছু মনে করবেন না প্লিজ। ও হঠাৎ কেন রেগে গেল আমি বুঝতে পারলাম না। সাফারাত শুধু নাইম থেকে বিদায় নিয়ে চলে গেল। তার কেমন অস্বস্তি লাগতে শুরু করেছে। নিজের প্রতি হীনন্যতায় ভুগছে। সে কি ভুল কিছু করেছে? পাথরের মতো বসে আছে নবরূপা। তার দেহ কাঁপছে। অক্ষিকোটর উপচে জল গড়িয়ে পড়ছে। ঠোঁট কাঁপছে তিরতির করে। লম্বা ঘন চুলে পুরো পিছলে সেঁকে আছে। নাইম আর বসতে চাইল না।
মেজাজ চটে গেছে তার। সুরভির সাথে এক পশলা স্নায়ুর ঝগড়া শেষে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেল সে। ক্ষুণ্ণ মনে বসে রইল সুরভি। রেস্তোরাঁর শীতলতা তাকে কেমন নিস্তেজ করে দিচ্ছে। নবরূপার উপর কঠিন রাগ তার চিত্ত খুব বাড়িয়ে দিচ্ছে। সময় বয়ে যায়। বাড়ি ফিরে পূর্বেকার উচ্ছলতায় ভাটা পড়ে সুরভির। সারা রাস্তায় দুই বোনের কোনো কথা হয়নি। রাতারও খাওয়ার টেবিলে একে অপরের সাথে মন যুদ্ধে লিপ্ত ছিল তারা। তবে একান্ত সময়ে নবরূপার সমস্ত রাগ ঘুলে প্লাবিত হল সুরভি। বোনকে জড়িয়ে ধরে খুব কাঁদল নবরূপা। তার মনস্তাত্ত্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে সুরভি তাকে ক্ষমা করল। মেয়েটার অতীত এখনো তাকে তাড়া করে বেড়ায়। শূন্যে তাকিয়ে আছে সাফারাত। বিছানায় শুয়ে আছে সে। তার চক্ষু দর্পণে শুধু নবরূপার মুখটিই ভাসছে। মেয়েটার এই অহেতুক রাগ, ক্ষোভের হেতু জানতে মরিয়া পুরুষটি সে রাত্রি কাটল নির্ঘুম, অসহায়, যন্ত্রণায় কাতর। বিয়ের শপিং এর তোড়জোড় চলছে বেশ। সেদিনকার ঘটনায় সাফারাত অনেকটা বিব্রত, বিধ্বস্ত। তাকে অনেক বলে কয় রাজি করিয়েছে নাইম। শপিং এ সাফারাতকে যেতেই হবে। সাথে এসেছেন নুসরাত জাহান আর টায়রা। সুরভির সাথে এসেছে নবরূপা। তারা সবাই এখন ব্যস্ত বউয়ের শাড়ি পছন্দ করাতে। টায়রার চোখে মুখে উজ্জ্বলতা। সে খুব চটপটে আর দোষী মেয়ে। চঞ্চলতা তার চোখের প্রতিটি পলকে ঘুরপাক খায়। সে উচ্ছ্বসিত, আনন্দিত। একটা লাল খয়েরি রঙের শাড়ি দেখিয়ে বলল, খালাম্মি, এই শাড়িটা দেখো, ভাবিকে খুব সুন্দর মানাবে। দোকানে জ্বলছে অনেকগুলো উজ্জ্বল বাতি। সেই আলোতে ঝকমক করছে কারুকাজ খচিত শাড়িটি। নুসরাত জাহান মিষ্টি করে হেসে শাড়িটি হাতে নিলেন। সুরভির গায়ে ফেলে দেখলেন। দোকানদার গাল ভরতি ঝকঝকে হেসে বললেন, আবা, ভাবি জানি কিন্তু শাড়িটা বেশ মানাইব। এটা নিতে পারেন। তোমার পছন্দ হয়েছে সুরভি? সুরভি ছোট্ট করে হেসে নবরূপাকে জিজ্ঞেস করল, তোর পছন্দ হয়েছে নব? নবরূপা শাড়িটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে মাথা নাড়াল। তার সম্মতিতে মাথা ঝাঁকালো সুরভিও। সুরভির বাড়ির কিছু আত্মীয়দের জন্য বেশ কিছু জামা কাপড় পছন্দ করলো তারা। ব্যস্ত সময়। শপিং মল ঘুরে ঘুরে আরো জিনিসপত্র কেনাকাটা করে একটা ছোট্ট রেস্তোরাঁয় খেতে বসল তারা। রাতের আধারে তখন নেমে গেছে শহরতলি। দোকানে দোকানে জ্বলছে হরেক রকম বাতি। শহরে ধুলোয় উঠছে কোলাহলের কলরব। নবরূপার চিত্তে চলছে বিষাদের ঘনঘটা। সে অনেক চেষ্টা করেছে সাফারাতের সাথে কথা বলতে, তবে পারেনি। মেয়েদের কেনাকাটার এই দীর্ঘ সময়টুকু সাফারাতকে সঙ্গ দিয়েছে নাইম। ভাইয়ের মন সে বোঝে, যদিও এই ব্যাপারে তাদের বিস্তর আলাপ হয়নি। একটা টেবিলে নবরূপা, সুরভি, নুসরাত আর টায়রা বসেছে। ভাইয়ের অস্বস্তি কমাতে অন্য একটা টেবিলে বসেছে নাইম আর সাফারাত। নুসরাত কিছু একটা আজ করতে পেরে চুপ রইলেন। নবরূপা সুযোগ সন্ধানী চোখে বার কয়েক নাইমের টেবিলের দিকে তাকালো। আজ অবশ্য সাফারাত নিজেকে যথেষ্ট সংযত রেখেছে। মুগ্ধতায় চাদর জড়ানো দৃষ্টিকে চোখড়ায় নিয়ে শাসিয়েছে সে। তবে হৃদগহীনে কোথাও হৃদয়হারিণীর ওই নিষ্ঠুর আচরণ প্রতিনিয়ত তাকে একটু একটু করে যন্ত্রণায় পিষ্ট করছে। সহসা ঘটল আশ্চর্যজনক ঘটনা। নবরূপা তাদের টেবিল ছেড়ে উঠে এসে দাঁড়ালো সাফারাতদের টেবিলের সন্নিকটে। তারা দুজন বিস্ময়কর চোখে তাকালো। নারীগণ তখন আশ্চর্যান্বিত। নাইম অত্যন্ত স্বাভাবিক স্বরে প্রশ্ন ছুড়ল, কোনো সমস্যা? সেদিন জন্য সরি। আমার আসলে অমন করা উচিত হয়নি। মি সাফারাত, ক্ষমা করবেন আমাকে। যেহেতু খারাপ ব্যবহারটা আমি সবার সামনে করেছি, তাই ক্ষমাটা সবার সামনে চেয়ে নিচ্ছি। আশা করি আপনি এই বিষয়ে মনে আর কোনো সংশয় রাখবেন না। কথা শেষ করে পা বাড়াল নবরূপা। কপাল কুঁচকে দেখালো নাইম। নবরূপার এই সোজাসাপটা কথা আর কঠিন আচরণে যার পরনেই অবাক সে। সাফারাত কিছু সময়ের জন্য থমকে গেল। কি অদ্ভুত মেয়ে! খুব সাবধানে পা টিপে টিপে ভাইয়ের রুমে প্রবেশ করলো টায়রা। সাফারাত ব্যস্ত ভঙ্গিতে কিছু একটা করছে। দুষ্টুমির ছলে ভাইকে ভড়কে দিতে যেই না চিৎকার করতে যাবে টায়রা, অমনি সাফারাত বলে উঠল, আমি দেখেছি টিউ। ধুর, তুমিও না ভাইয়া। হতাশ গলায় বলল টায়রা। মন খারাপের কালো মেঘ নেমে এলো তার মুখশ্রীতে। সাফারাত অধরকণে হেসে গুছানো জরুরি কাগজপত্রগুলো ড্রয়ারে ঢুকিয়ে রাখলো। বিছানায় চুপটি করে বসেছে টায়রা।
সাফারাতও বসল। নির্মল এসে বলল, না ঘুমিয়ে এখানে কেন এসেছিস? একটা প্রপোজাল নিয়ে। গোমরা মুখেই বলল ডায়রা। সাফারাত ভ্রু নাচিয়ে কৌতূহল প্রকাশ করল। কিসের প্রপোজাল? আগে 2000 টাকা দাও। সাফারাত সাথে সাথে এক চাটা বসাল ডায়রার মাথায়। নাক কুচকে আদরে বিরক্তি ঝাঁপিয়ে বলল, টাকা গেছে ধরে? আমি আজকেই মাকে বলল। সেদিনও 1000 টাকা নিয়েছিস। উফ ভাইয়া, আল্লা দিয়ে আর তোনার। ডায়রা আরো বলল, টাকা কি শুধু শুধু নিয়েছি? কাজ করিনি। সাফারাত জবাব দিল না। তার ছেলেপূর্ণ হাসল। ডায়রা গম্ভীর হলো। কণ্ঠ খাদে নামিয়ে রহস্য সৃষ্টি করে বলল, তুমি চাইলে আমি কিন্তু তোমার আর নব আপুর বিয়ের ব্যাপারে বাবাকে বলতে পারি। সেজন্য বেশি না, তোমাকে মাত্র 2000 খরচ করতে হবে। মারবো ঠেটিয়ে এক চর। সাফারাত শুধু বলেই ক্ষান্ত হলো না। টায়ারের কানমলে ধরল। টায়ারে ব্যথায় চেঁচিয়ে উঠল, আহ ভাইয়া ছাড়, ব্যথা লাগছে আমার। সোজা আমার ঘর থেকে বের হবি, না হলে মাকে বলবো তুই রোজ বন্ধুদের সাথে আড্ডা মারিস। চোখ বড় বড় করে হাত জোর করে ভাইয়ের কাছে অনুরোধ করতে লাগলো ডায়রা। না 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 ভাইয়া, আমার ভালো ভাইয়া এমন করে না। প্লিজ বিশ্বাস করো, কাল শাকিলের জন্মদিন। ওকে কিছু একটা গিফট করতে হবে। মাকে বললে একদম খেয়ে ফেলবে আমাকে। টাকা নেই আমার কাছে। তাহলে 1000 দাও প্লিজ ভাইয়া, প্লিজ প্লিজ। নাছরবান্দা বন্দি আর মানা করতে পারল না সাফারাত। 1000 টাকার দুটো চকচকে নোট বের করে দিল। খুশিতে লাফিয়ে উঠল ডায়রা। ভাইকে ধন্যবাদের সাইডে ভাসিয়ে দিল। তবে ক্ষণেই গম্ভীর হয়ে বলল, নব আপুর মা নেই। ওর বাবা আরেকটা বিয়ে করেছে। নব আপু ছোটবেলা থেকেই ভাবিদের বাড়িতে থাকে। মা নেই। এই শব্দটায় বুক কেমন করে উঠল সাফারাতের। যার মা নেই এই দুনিয়াতে, তার সব থেকে নেই। আর নবরূপার বাবা থেকে নেই। ঠিক ওই মুহূর্তে নবরূপার জায়গায় নিজেকে বসাতে পুরো শরীর অবশ হয়ে এলো সাফারাতের। আজ হলুদ সন্ধ্যা। বাড়িঘর সাজানো। সুরভিদের একতলা পাকা বাড়িটি আলোতে ঝলমল করছে। ছোট ছোট বাচ্চা বেলেগাম ঘোড়ার মতো ছোটাছুটি করছে। বড়রা তাদের যতই বকুক, গালমন্দ করুক, সেই সবে তোয়াক্কা নেই তাদের। শামিয়ানা খাটানো হয়েছে বাড়ির উঠোনে। সুরভির বাবারা 3 ভাই। মেজো ভাই মকবুল ভীষণ ব্যস্ত ভাতিজির বিয়ে নিয়ে। ছোট ভাই আফজাল চট্টগ্রামে চাকরি করে। সে এখনো বাড়িতে আসেনি। এ নিয়ে বড় ভাই হামিদ অসন্তুষ্ট। মুখ ভার করে ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। সুরভির বাবা হামিদ কাঠখোট্টা রকমের মানুষ হলেও ভাইদের ভীষণ রকম স্নেহ করেন। তিনি মোবাইল ফোন হাতে নিয়ে উঠোনের বুকে নিমেষহীন কিছুক্ষণ চেয়ে রইলেন। কল করলেন আফজালকে। কণ্ঠে কঠোরতা ধরে রেখে বললেন, এখনো কোথায় তুই? বরপক্ষের লোকজন সব এসে পড়েছে। আফজাল কিছু একটা বলতেই তিনি লাইন কেটে দিলেন। সাফারাতদের গাড়ি সত্যিই বাড়ির রাস্তায় এসে থেমেছে। বাচ্চারা চিৎকার করে বলছে। হামিদ গলা ছেড়ে মকবুলকে ডাকলেন। সাথে আরো কয়েকজনকে নিয়ে বরপক্ষের মেহমানদের এগিয়ে আনতে গেলেন। গাড়ি থেকে নামলো ডায়রা। সাফারাত আগিয়ে বাইরে এসে দাঁড়িয়েছে। বিয়ে বাড়িটাকে কি চমৎকার লাগছে। লাল, নীল, হলুদ, কমলা রঙের মরিচবাতিতে ঝিকমিক করছে নিশীথের আধার ফুরে। আসতে কোনো অসুবিধা হয়নি তো? হামিদ হাসি মুখে জানতে চাইলেন। সাফারাত সহজ হেসে বলল, কোনো সমস্যা হয়নি আঙ্কেল। হামিদ, মকবুল সবাই মিলে সাফারাতদের এগিয়ে নিয়ে গেলেন। গাড়ি থেকে বাকিরা নেমে এলো। বাড়ির রাস্তার দুধারে লাগানো মরিচবাতির আলোতে বাড়িতে ঢুকছে তারা। বরপক্ষের মেয়েরা লাল শাড়ি আর ছেলেরা পরেছে সাদা পাঞ্জাবি। কনেপক্ষের মেয়েরা পরেছে নীল শাড়ি আর সাদা পাঞ্জাবি। পাঞ্জাবির রং এক হওয়াতে ছেলেদের আর আলাদা করা গেল না। ছুটোছুটি, হুটোপুটি বিয়ে বাড়ি জুড়ে। হই হই, রই রই। বাড়ির উঠোনে ঘোরাফেরার এক পর্যায়ে নবরূপার নাম শুনে থমকে যায় সাফারাত। নব আপু, এদিকে এসো। সাফারাত ঘুরে তাকায়। সমুদ্রসম মুগ্ধতা নিচেই রয়। খোলা চিকুরে উদ্ভাসিত এক মুখ, কানে বড় ঝুমকো, চোখ বড় কৃষ্ণ কাজলের প্রলেপ,
ঠোঁট রাঙানো রঙে, সফেদ রঙের ব্লাউজ আর গাঢ় অপরাজিতার রং সর্বাঙ্গে। বিমোহিত চিত্তে হা হয়ে রয় সাফারাতে চক্ষু কোটর। সে পলক ফেলতে ভুলে যায়। ছোট্ট একটি মেয়ে নবরূপার কানে কানে কিছু বলছে। নবরূপা মুখ চেপে হাসছে। সাফারাতে উষর হৃদয় ভিজে যায়। আধারের এই ঝলমলে আলোতে এক আলোক প্রতিমা তার হৃদকুটিরে ভয়ঙ্কর ঝড় তুলে দেয়। সাফারাতকে খোঁচা মারে ডায়রা। সংবিত ফিরে পেয়ে বনের দিকে তাকায় সে। চোরা হাসে। নবরূপা ছোট্ট মেয়েটির হাত ধরে তাড়াতাড়ি ঘরের দিকে হেঁটে যায়। মেয়েটি মকবুলের ভাইয়া। মেয়েদের এমন করে দেখতে নেই। সাফারাত লজ্জা পায়। প্রসঙ্গ পাল্টাতে বলে, ভাবির সাথে দেখা হয়েছে? হ্যাঁ, ভাবিকে খুব সুন্দর লাগছে। তাহলে তো একবার গিয়ে দেখতে হয়। তায়েরা সাফারাতকে ঘরের ভেতর নিয়ে যায়। এ বাড়িতে 3টে ঘর। একতলা পাকা বাড়িটি হামিদের। পাঁচ দেওয়ালার ওপরে টিন দেওয়া ঘরটি মকবুলের। আফজালের ছোট্ট টিনের ঘরে 2টি রুম আছে। বাড়ি এলে ভাইদের ঘরে খাওয়া দাওয়া করলে নিজের ছোট্ট ঘরে স্বাধীনভাবে থাকতে পছন্দ করে সে। ভাবি সুরভি সেজেগুজে বসে আছে। তাকে একটু পরেই স্টেজে নেওয়া হবে। সাফারাতকে দেখে চমকে বলল, আপনি কেমন আছেন? ভালো। আপনার সাথে একটু কথা ছিল। গাঢ় গোলাপি জমিন আর সবুজ পাড়ের শাড়ি পরেছে সুরভি। খয়েরি রঙের গাঢ় লিপস্টিক। তার সাজ সবার থেকে আলাদা। সুরভি ঘরের অন্য মেয়েদের বাইরে যেতে বলল। তারা সবাই যেতেই একটা বক্স এগিয়ে দিল সাফারাত। ভাইয়া পাঠিয়েছে আপনার জন্য। কি আছে এতে? তা তো আমি জানি না। আপনি খুলে দেখুন। আমি যাই। সাফারাত রুম ত্যাগ করে। সুরভি কিঞ্চিত বিস্ময়, অনেকটা অনুভূতি আর আস্ত ভালোবাসা নিয়ে প্যাকেটটি খুলে। সেখানে এক মুঠো চুড়ি। খুবই সামান্য দামের। তবে সুরভি খুব খুশি হলো। এক জোড়া নুপুরও আছে। আর আছে ছোট্ট একখানা চিরকুট। সে কাপা কাপা হাতে একরাশ মুগ্ধতা নিয়ে চিরকুটটি খুলল। কন্যা। সামান্য চুরির ওই রিনিঝিনি শব্দের মতো আমার নিস্তব্ধ জীবনের সর্বগ্রাসী ঝঙ্কার হয়ে ওঠার তোমার ধন্যবাদ। চিরকুটটিতে উপর্যুপরি কয়েকটি চুমু আঁকে সুরভি। তার বুকের ভেতরটা কেমন উথাল পাতাল শুরু করে। সে এখনই নাইমের সাথে কথা বলবে। এত দেরি হলো কেন? হামিদ খড়খড়ে কণ্ঠে জিজ্ঞেস করলেন। আফজালরা দুলিয়ে হেসে বলল, আর বলো না তো, এত জ্যাম রাস্তায়। যাই হোক, এখন চলে এসেছি, আর কোনো চিন্তা নেই। মকবুল গাল বাঁকিয়ে বললেন, তুই এসেছিস, এবারই তো সব চিন্তা। তোমার বউ নিয়ে ভেগে যাব না মেঝো ভাই। সবাই হেসে ফেললেন। সুরভির মেঝো চাচি রূপসা লজ্জায় সেখান থেকে সরে পড়লেন। আম্মা আপনি কেমন আছেন? আমার খোঁজ নেওয়ার সময় আছে তোমার? সারাদিন তো মাইয়াগো পিছে ঘুরেই সময় যায়। আফজাল জিভ কাটে। এক হাতে কান ছুঁয়ে বলে, ছি ছি আম্মা, কি কন এসব? ভাতিজা, ভাতিজিকে সামনে ইজ্জত মাইরা লাইবেন তো আমার। হয়েছে হয়েছে, এবার জলদি গোসল টোসল করে রেডি হয়ে নাও। সুরভিকে হলুদ লাগানোর সময় হয়ে গেছে। রাত হয়ে যাচ্ছে অনেক। সুরভির মা জ্যোৎস্না আফজালকে তাগাদা দিলেন। তিনি রেহানা খাতুন দিয়ে ঘরের ভিতরে নিয়ে গেলেন। হামিদ, মকবুল নিজেদের কাজে চলে গেলেন। আফজালের চোখ কাউকে খুঁজছে। মামা। নবরূপা ডাকল। আফজাল অত্যধিক খুশির ঝলকে বলল, আম্মা যান। কি খবর আপনার? নবরূপা ভ্রু কুঁচকিয়ে অভিমানী কন্যার মতো গাল ফোলাল। আফজাল নাক কুঁচকে চোখের খাত ছোট করে দুষ্টুমি ছলকে বলল, আম্মা কি রাগ করছেন? তুমি এত দেরি করলে কেন? হয়ে গেছে আম্মা, আমারই ক্ষমা কইরা দেন। আফজাল দুহাত জোর করে। নবরূপা কপট অভিমান ছুড়ে বলল, মামা তুমিও। আফজাল হা করে হেসে ফেলল। হাসি থামিয়ে বলল, রাস্তায় অনেক জ্যাম ছিল রে। আর মামার একটু জরুরি কাজ ছিল। এই যে এখন চলে এসেছি না, সেই মজা হবে। আর আমার ছাওয়ালের গুলো কই রে? হায়, বড় মাইয়ের বিয়া হইয়া যাইতেছে। আমারে আর আব্বা ডাকবো কেড়ে রে? আফজাল কপট দুঃখী দুঃখী মুখ করে বিলাপ করতে থাকে।
নবরূপা মুচকি মুচকি হাসি। চাচ্ছু। রিহিয়ের মিহার ঝক করে আফজালকে জড়িয়ে ধরে। ওরা মকবুলের ছেলে মেয়ে। সাফারাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। সে আফজালকে দেখে খুব মজা পেল। খাবার পর্ব চলছে। সাফারাতের খাওয়া শেষ। তায়েরা বায়না ধরেছে আইসক্রিম খাওয়ার জন্য। বোনকে না করতে পারেনি সে, তাই তায়েরাকে নিয়ে গলির বাইরে এসেছে। এখানে কিছু মুদি দোকান আছে। সাফারাত তায়েরাকে আইসক্রিম কিনে দেওয়ার পর তারা বাড়ির পথ ধরে। কিন্তু পথিমধ্যে 4-5টা ছেলে তাদের পথ আগলে ধরে। সাফারাত চোখ শুরু করে রাগি চোখে তাকায়। তাদের মধ্যে ফর্সা লিকলিকে ছেলেটি বলে, মামা, বিয়ে বাড়িতে আইছেন নাকি? তায়েরা ভয় পায় না। সাফারাত ঝামেলা এড়াতে প্রথমেই বলল, বোন হয় আমার। চল তায়েরা। ছেলেগুলোর নোংরা দৃষ্টি তায়েরার দিকে। সেটা চোখ এড়ায় না সাফারাতের। সে পা বাড়াতেই একটা ছেলে তায়েরার পাশ কাটিয়ে যেতেই বলল, তায়েরা, আমার সুখ পায়রা। সাফারাত তবুও কিছু বলতো না। কিন্তু ছেলেটি তায়েরাকে কথার বাহানায় ছুঁয়ে খেই হারিয়ে ফেলল সে। পেছনে থেকে ছেলেটির কলার টেনে ধরে নাক বরাবর ঘুষি বসাল। বাড়ির মোড়ে সালিশ বসল। সাফারাত বেধড়ক পিটিয়েছে ছেলেগুলোকে। সে বেশি সময় নেয়নি। প্রথম ছেলেটিকে ঘুষি মারাতে বাকি ছেলেগুলো আক্রমণাত্মক হয়ে ওঠে। আবছা আলো ছায়াতে সাফারাত টের পায় তার পায়ের কাছে একটা ইটের টুকরো। সে চটজলদি সেটি হাতে নিয়ে নেয়। ছেলেগুলো তাকে ভালো করে চেপে ধরার পূর্বেই সে এলোপাথারি সবাইকে ইট দিয়ে আঘাত করে, যাতে করে দ্বিতীয়বার আক্রমণ করার সুযোগ না পায়। এক কোণে ভয়ে গুটিয়ে দাঁড়িয়েছিল তায়েরা। বিয়ে বাড়ির হই হই অনেকটা সীমিত এখন। বাড়ির পুরুষরা এখন মনে দাঁড়িয়ে আছেন। এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিরাও হাজির হয়েছেন। গুঞ্জন চলছে স্থির গতিতে। মানলাম তারা দোষী, তাই বইলে এমন পিটানোর কি দরকার ছিল? 2-1 ডাকলেই হতো। জব্বর মুন্সি বললেন, তার ছেলের ঘনিষ্ঠ বন্ধু নিয়াজ। সাফারাত তার মাথা ফাটিয়ে দিয়েছে। জব্বর মুন্সি থামতেই সাফারাত দাঁড়াত গলায় বলল, আমার বোনের সাথে আমার সামনে অসভ্যতা করবে, আর আপনি বলছেন আমি লোক ডাকবো? কেন? আমি কি পঙ্গু? সকলে থতমত খেয়ে গেলেন। হামিদ চেঁচিয়ে বললেন, দেখেন ভাই সাহেব, এরা আমার মেহমান। নিয়াজরা যা করেছে তা অপরাধ ছিল। আপনি ওদের বিচার করুন। খামাকা এই সালিশ হেঁকে আপনি আমার মেয়ের শ্বশুর বাড়ির লোকদের কাছে আমাকে ছোট করছেন। অপমানের কথা কইতা তুমি হামিদ? এই ছেলে আমার ছেলেটার কান ফাটাইয়া দিছে। তার কি হইব? অপরাধ করেছে, সাজা পেয়েছে। এখানে উনি কি করবেন? সাফারাত প্রশস্ত গলায় বলে উঠল, এলাকার সবাই নিয়াজদের বখাটে বলেই চেনে। স্কুলে যেতে আসতে মেয়েদের উত্তক্ত করা ওদের রোজকার কর্ম। নিয়াজ, তমাল, শাকিল, পরাগ, বিহন। বিহন ভালো পরিবারের ছেলে হলেও বন্ধুদের পাল্লায় পড়ে সেও রোজ বখাটেপনা করে। শাকিলের বাবার বড় ব্যবসায় আছে। আরো কতক্ষণ বাগবিতণ্ডা চলল। আফজাল মাত্র এসেছে। তাকে দেখেই সবার মাঝে ভয়ভীতি বাড়ল। সে গনি মোল্লাকে চোখ রাঙিয়ে শাসিয়ে বলল, ও তো শুধু কান ফাটাইছে, আমি হলে ওর হাড়গোড় সব ভাঙা ফেলতাম। গনি ভাই, আগেও বলছি, ছেলেরই সামলান। আমার সামনে পড়লে কিন্তু ওর খবর আছে। হামিদ আফজালকে ঠান্ডা হতে ইশারা করল। মারকুটো স্বভাবের আফজাল। ছোটবেলা থেকেই ডান পিটে। তার রাগকে ভয় পায় এলাকার পরিচিত লোক। সাফারাতের চেয়ে বয়সে কয়েক বছরের বড় আফজাল। ঝামেলা মিটমাট হলো। ছেলেগুলোর চিকিৎসা খরচের অর্ধেক দেওয়ার শর্ত পড়ল হামিদের ওপর। তিনি বিরোধ করলেন না। অনুষ্ঠান বাড়ির জৌলুস ফিরে এসেছে। তবে এক কোণে চুপচাপ বসে আছে তায়েরা। তার মনের কোলে ঘন মেঘ। সাফারাত বোনের পাশে চেয়ার টেনে বসল। টিউ, তোর মন খারাপ? তায়েরা মাথা ঝাঁকাল। বোনকে সহজ করতে সাফারাত বলল, টিউ, তোকে 1000 টাকা দিলে কেমন হয়? ভাইয়া। নাক কুচকে আহ্লাদি কণ্ঠে বলল তায়েরা। হেসে ফেলল সাফারাত। এসবের মানে কি? চকিতে তাকালো দুই ভাই বোন। নবরূপা দাঁড়িয়ে আছে। তাকে কেমন লাগায়নি তো মনে হচ্ছে। কিন্তু সাফারাতের হৃদয় কোলে বসন্তের সুশীতল মলয় বইতে লাগলো।
মরুর বুকে এক পশলা বৃষ্টির মতো প্রশান্তি ছেয়ে গেল তার অক্ষি যুগলে। সে অত্যন্ত নম্র কণ্ঠে শুধাল, কি হয়েছে? আমি তো আপনাকে সেদিন সরি বলেছি। তারপরও এসবের মানে কি? কি ভাবেন আপনি নিজেকে? সাফারাত নবরূপার হাতে থাকা কাগজখানা নিল। সেটি খুলল, চোখ ফেলল, ফের চোখ তুলে বলল, আমার উপর আপনার রাগ এখনো কমেনি। এই হাতের লেখা আমার নয়। নবরূপার সাথে সাথে ভ্রু কুঞ্চিত করে ফেলল। উঠে দাঁড়ালো টায়রা। তোমার কি সমস্যা নব আপু? বারবার তুমি আমার ভাইকে অপমান কেন করো? টিউ চুপ। সাফারাত থামায়। এটা আপনি পাঠাননি? আপনার আমার কথাই কেন মনে হলো? উল্টো প্রশ্নে কিছুটা অস্বস্তি লেগে নবরূপার। সে থতমত গলায় প্রত্যুত্তরে বলল, ওই ছেলেটা বলল। ওই ছেলে বলল, আর আপনার বিশ্বাস হয়ে গেল? আমার ভাইয়া মোটেও এমন নয়। আর যে ছেলে বলেছে, ওকে কান ধরে নিয়ে আসুন এখানে। আর শুনুন নব আপু, একটা কথা ক্লিয়ার করে বলি, আমার ভাইয়া সত্যিই আপনাকে পছন্দ করে। কিন্তু আমার ভাইয়া এই ধরনের বেয়াদবি করে না, যাতে কোনো মেয়ের অসম্মান হয়। নবরূপা কিছুটা বিব্রত বোধ করছে। বাচ্চা ছেলেটা সাফারাতকেই দেখিয়ে দিয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে কোথাও ভুল হয়েছে। টায়রের কথায় নবরূপা লজ্জাও পেল। সে চলে যেতেই সাফারাত আদরে ধমক দিল টায়রাকে। টায়রা বলল, কেন বলবে তোমাকে? আমার ভাইকে বললে আমার খারাপ লাগে না বুঝি? পাগলি। টায়রের মাথায় হাত বুলায় সাফারাত। সুরভিকে হলুদ লাগানো শেষ। বরের বাড়িতে যাওয়ার কথা থাকলেও এখন সেই পরিকল্পনা বাতিল হয়ে গেছে। কারণ রাত বেশি হয়ে গেছে। বিয়ের অনুষ্ঠানের ঝামেলা বাড়িতে রাখেনি হামিদ। গতকালকের ঘটনায় তিনি চূড়ান্ত রূপে লজ্জিত। কমিউনিটি সেন্টারে ভিড় জমে আছে। বরপক্ষের মানুষ ধীরে ধীরে আসতে শুরু করেছে। আফজাল সতর্ক চোখে সবকিছু তদারকি করছে। মকবুল আত্মীয় স্বজনদের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত। সাজ রবে মেতে আছে পুরো কমিউনিটি সেন্টার। দোতলায় খাওয়ার আয়োজন। নিচতলার বিশাল হল রুমের এক পাশে রান্নাঘর। অন্য পাশে অতিথিদের অভ্যর্থনা জানানোর জন্য সাজানো হয়েছে। আফজাল নিচতলায় দাঁড়িয়ে আছে। চকিতে তার চঞ্চল অস্থির একই জোড়া আপনাতেই থমকে গেল। আসমানি নীল রঙের জামদানি পরিহিত নারীটির কোলে 1.5-2 বছরের ছোট্ট শিশু। নারীটি রিকশা থেকে নেমে এলো। ভেতরের দিকে প্রবেশ করতেই আফজালের চোখে চোখ পড়ল। মেয়েটি অপ্রস্তুত চোখে তাকালো। সাথে আরেকজন পুরুষও আছে। সে সতর্কতার সাথে নারীটিকে আগলে নিচ্ছে। কেমন আছেন আফজাল ভাই? লোকটির হাস্যরত প্রশ্নের জবাবে নিষ্ক্রিয় গলায় বলল আফজাল। ভালো। আপনার কি অবস্থা? ভালো। দেশে ফিরলেন কবে? ততক্ষণে তারা এক অপরের হাত নিজেদের করতলে পড়ে নিয়েছে। এই তো 1 সপ্তাহ হলো। ভাবি ফোন করে সুরভির বিয়ের কথা বলল। চাচা চাচিকে আনেনি কেন? ভাবি কি ওদের দাওয়াত করেনি? আরে না, আমার শরীরটা ভালো নেই, তাই আব্বাও আসতে চাইল না। ও আচ্ছা, উপরে যান। সবাই উপরে আছে। সাথে মেয়েটি এবার মুখ খুলল। সে কোলের বাচ্চাটিকে লোকটিকে দিয়ে বলল, তুমি বাবুকে নিয়ে যাও, আমি আসছি। ঝুমির স্বামী বাচ্চাটিকে কোলে নিয়ে উপরে চলে গেল। আফজাল দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে চেয়ে রইল। কথা বলবে না আফজাল ভাই? তোর সাথে আমার কোনো কথা বাকি আছে? অভিমান ঝরে পড়ল কণ্ঠে। ঝুমি নিষ্প্রাণ হেসে বলল, নাম্বারটা বন্ধ কেন তোমার? ব্লক করে দিয়েছি তোর নাম্বার। কেমন নিষ্ঠুর শোনালো সেই বাক্য। ঝুমি মর্মাহত হলো। রেগে আছো আমার উপর? আফজাল যেন এই প্রশ্নের অপেক্ষাতেই ছিল। সে অত্যন্ত কর্কশ স্বরে বলল, তুই মনে হয় আমার বিয়ে করা বউ, যে তোর উপর রাগ করব? তোর সাথে আমার সব লেনদেন সেদিনই শেষ, যেদিন তুই আমাকে ধোঁকা দিয়ে অন্য কারোর সাথে শুয়েছিস। ঝুমির কান্না পেয়ে গেল। যেই মানুষটা তাকে সবসময় প্রেমপূর্ণ কথায় ভরিয়ে রাখত, তার মুখে আর অকথ্য ভাষায় ছিনিমিনি। ছি। এখন ছি বলছিস কেন? তখন মনে ছিল না। ঝুমির চোখ উপচে জল ঝরে পড়ল। সিক্ত কণ্ঠে থমকে থমকে বলল, তুমি জানো আমার পরিস্থিতি? সব জেনেও
আফজালের ক্রোধের বহ্নিশিখা দ্বিগুণ জ্বলে উঠল। সে রুষ্ট গলায় বলল, একদম কাঁদবি না আমার সামনে। সব জানা আছে আমার। বিদেশি ছেলে পেয়ে এই বেকারকে আর মনে পড়েনি তোর। ঝুমি ঠোঁট চেপে কান্না রোধের চেষ্টা করলো। ঝুমি আন্টি, কখন এসেছো? ঝুমি তড়িৎ বেগে চোখের কোল মুছে ফেলল। নবরূপা এসে দাঁড়িয়েছে তাদের সন্নিকটে। কেমন আছিস নব? আমি ভালো আছি। তোমার বাবুটা কোথায়? তোর আঙ্কেলের কাছে। সবাই তো উপরে। তুমি এখানে কি করছো? চলো। নবরূপা এক প্রকার জোর করেই ঝুমিকে নিয়ে গেল। সে সব দেখেছে, তবে পরিস্থিতির কাছে আমরা সবাই অসহায়। জীবনের মোড়ে মোড়ে আমরা জিতে হেরে যাই বারংবার। ঝুমির সাথে আফজালের বহু বছরের সম্পর্ক ছিল, সেটা উভয়ের পরিবার জানত। আফজালের মার্কাটারি স্বভাবের জন্য দেখে পছন্দ নয় ঝুমির বাবার। একদিন হঠাৎ করেই ঝুমিকে ছেলে পক্ষ দেখতে আসে। ঘটনাক্রমে তখন আফজাল ছিল চট্টগ্রামে। ছেলেপক্ষের মেয়ে পছন্দ হয় বলে সেদিন রাতেই ঝুমির বিয়ে হয়ে যায়। এত দ্রুত সবকিছু হয় যে কারো কিছুই করার থাকে না। বরপক্ষের গাড়ি চলে এসেছে, কনে পক্ষের মেয়েরা পথ আগলে দাঁড়িয়ে আছে। সাফারা তো আছে, তবে তার চোখ থেকে খুঁজছে সে এখানে নেই। নবরূপার এসব পছন্দ নয়। অনেক বাক বিতণ্ডার পরে 10,000-এর গেট ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বরকে বসানো হয় স্টেজে। তাইরা আসেনি। গতকালের ঘটনায় সে গভীরভাবে আহত। তাকে সঙ্গ দিতে রয়ে গেলেন সাফারাতের মা। তার বাবা নুসরাতের সাথে পরের গাড়িতে আসে। সাফারাতের অধৈর্য চাহনি খুঁজে চলছে নবরূপাকে। কাউকে খুঁজছেন? সুরভির বান্ধবী মিহিতা প্রশ্ন করল। সাফারাত ভেবাচাকা খেয়ে বলল, জি না। তাহলে টুকুর টুকুর করে এদিক ওদিক কি দেখছেন? সাথের মেয়েগুলো খিলখিল করে হাসছে। সাফারাত বিমূঢ় চিত্তে নাইমের পাশেই বসল। মেয়েগুলোর মধ্যে একজন বলল, দুলাভাইয়ের ভাই বুঝি এখন সিঙ্গেল? নাইম ঠোঁট চিপে হাসল। আরেকজন বলে উঠল, আরে দেখছিস না, বেচারা ঘামছে। এই এসির হাওয়াতে যে ঘামতে পারে সে মিঙ্গেল হয় কি করে? সকলের ঠাট্টার অট্টহাসিতে নাস্তানাবুদ সাফারাত। কেউ একজন বলে উঠল, সর সর, বেয়ের গরম লাগতেছে। সাথে সাথে মেয়েগুলো সমস্যারে বলে উঠল, হায় গার্মি। সাফারাত লাজুক প্রকৃতির ছেলে। তার দুষ্টুমি ফাজলামি পছন্দ নয়, তবে তার রাগ হচ্ছে না। শুধু কেমন শূন্য তার আগ্রাসন তাকে গিলে নিচ্ছে। সহসা তার সামনে আবির্ভূত হলো কাঙ্ক্ষিত রমণী। তার তৃষ্ণার্ত ছাতির তৃষিত জল। নবরূপা। মেয়েটা নিশ্চয়ই তাকে খুন করে চুক্তি নিয়েছে, না হলে বারবার তার সামনে এমনভাবে হাজির হওয়ার মানেটা কি? বেবি পিঙ্ক কালারের লেহেঙ্গার সাথে গাঢ় সবুজ রঙের ওড়না। চুলগুলোতে খোপা করে পাথর বসিয়েছে। গহনার আধিক্য খুবই কম। তার এই সহজ সায়াদি সাফারাতকে মুগ্ধতায় আচ্ছন্ন করে ফেলে। সে তাকিয়ে রইল অনিমেষ। নবরূপা তখন ঝুমির বাচ্চাটিকে কোলে নিয়ে হাঁটছে। রিগি ও মিহার টানাটানি শুরু করেছে বাচ্চাটিকে নেওয়ার জন্য। সাফারাত উঠে এলো। সে ধীর পায়ে এগিয়ে গেল নবরূপার দিকে। হঠাৎ থেমে গেল। এই মেয়ে তাকে চুম্বকের মতো টানে। তবে সাফারাত পিছিয়ে যায়। নবরূপার কঠিন রূপ থেকে ব্যথিত করে। ওই সুন্দর মুখের মানুষটিকে শুধু ভালোবাসায় মোড়ানো যায়, কঠিনদের শক্ত করেছে নয়। সাফারাত মন দিয়ে বোঝায়, কিন্তু যে হৃদয় কখনো কোনো নারীকে ভাবেনি, যে চোখ কাউকে নোংরাভাবে ছোঁয়নি, যে অন্তঃকরণে ঠাঁই পায়নি অন্য কোনো সত্তা, সে সবটা জুড়ে এখন এক জসিতার আকাঙ্ক্ষা। সাফারাত নিজেকে সংযত করার দীর্ঘ প্রয়াসে ব্যর্থ হয়ে নবরূপার কাছে এসে দাঁড়ায়। কেমন আছেন আপনি? নবরূপা চমকে দেখালো। স্বাভাবিক গলায় প্রত্যুত্তর করল, ভালো। সরে গেল সে। সাফারাত দাঁড়িয়ে রইল। এই মেয়ের কি কোনো মানবিকতা নেই? মাঝে মাঝে সাফারাতের মনে হয় পাথরে ফুল ফোটানো সহজ, কিন্তু নবরূপার মনে তার জন্য অনুভূতির সঞ্চার ঘটানো সম্ভব নয়। বিয়ে শেষ। বধূ বিদায় কালের আবেগঘন মুহূর্ত। সুরভি তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। সুরভির আগে জ্যোৎস্না দুটি সন্তান হারান। তার প্রথম ছেলে 2 বছর বয়সে বাড়ির পুকুরে পড়ে মারা যায়।
দ্বিতীয়বার একটি মৃত কন্যা সন্তান প্রসব করেন। তাই সুরভি অতি আদরের। বাবা হামিদ মেয়েকে বুকে আগলে বড় করেছেন। জ্যোৎস্না চাপা সুরে কাঁদছিলেন, কিন্তু সুরভি থেকে জড়িয়ে ধরতেই তিনি নিজেকে আর রুখতে পারলেন না। হাউমাউ করে কেঁদে উঠলেন। সুরভিও মায়ের প্রনন্দে দিশেহারা হয়ে উঠল। মা, মেয়ের রোদন জ্বর সবাইকে কাঁদিয়ে ছাড়ল। রেহেনা খাতুন বিলাপ করতে থাকলেন। নবরূপা চোখের জল লুকিয়ে মুছে যাচ্ছে। রিহি আর মিহার সুরভিকে আঁকড়ে ধরে আছে। বড়দের কান্নায় তারা নিজেদের ধরে রাখতে পারল না। প্রিয় বোন তাদেরকে ছেড়ে চলে যাবে। মকবুল, রূপসা সহ ঘনিষ্ঠ আত্মীয়রা চোখের পানি ফেলছে। তারা জ্যোৎস্নাকে যথাসাধ্য সামলানোর চেষ্টা করছে। তিনি মূর্ছা যান। সুরভি আরো ভেঙে পড়ল। জ্যোৎস্নাকে হামিদ আর আফজাল সরিয়ে নিলেন। দেরি হয়ে যাচ্ছে। বরপক্ষের লোক তাড়া দিচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। সাফারাত ভিড় থেকে দূরে দাঁড়িয়ে আছে। তার মনের কোণেও বিষণ্ণতার প্রলেপ। মেয়েদের জীবন বুঝি এমনই হয়। সুরভির সাথে এসেছে নবরূপা আর রিহি, মিহার। দুই বোন রুমে বসে আছে। রিহি আর মিহার দৌড়ে বেড়াচ্ছে। নুসরাত ভীষণ ব্যস্ত সময় পার করছেন রান্নাঘরে। আগত মেহমানদের জন্য খাবার রান্না করছেন। নাইম আর সাফারাত ড্রয়িং রুমে বসে আছে। তারা কালকের আয়োজন নিয়ে কথা বলছে। সাফারাতের বাবা তৌকির বাড়ি ফিরে গেছেন। শায়রি আর ডায়রা একা বলে। সাফারাতের মোবাইল বাজছে। সে মোবাইল ফোন বের করে দেখে ডায়রা ভিডিও কল করেছে। রিসিভ করতেই বোনের হাস্যোজ্জ্বল মুখটি স্ক্রিনে ভেসে উঠল। হাই ভাইয়া। হাই, কি খবর টিউ? ভালো। কি করছো তোমরা? সাফারাত ক্যামেরা ঘুরিয়ে পুরো ঘর দেখালো। লোকে গিট করছে। ক্যামেরা সামনের দিকে ঘুরিয়ে বলল, খেয়েছিস? বাবা পৌঁছেছে বাসায়? উহু। বউ কোথায় রে? শায়রি হুট করে এসে বললেন। সাফারাত সালাম দিল মাকে। বলল, ভাবি রুমে আছে। ভাইয়া, ভাবিকে দেখাও না, প্লিজ প্লিজ। ভাইকে আকুতি করে জানালো। নাইম ইশারা করে যেতে বলল। সাফারাত উঠে গিয়ে নাইমের দরজার কাছে দাঁড়িয়ে করা নাড়ল। কে? ভেতর থেকে আওয়াজ এলো। আমি। দরজাটা একটু খোলা যাবে? নবরূপা দরজা খুলে দিল। সুরভি কাপড় পাল্টে বিছানার কোণে বসে আছে। সাফারাত নরম স্বরে বলল, টিউ আপনার সাথে কথা বলতে চায় ভাবি। নবরূপা সরে দাঁড়ালো। সুরভির সম্মতিতে তাকে মোবাইল ফোন এগিয়ে দিল সাফারাত। চটপটে চপলে টায়ারে কথার খুই ফুটাতে লাগলো। সুরভি এতক্ষণে একটু হাসলো। সাফারাতকে দেখে ততটাও খুশি নয় নবরূপা। তাই সাফারাত বলল, আপনি কথা বলুন, আমি বাইরে আছি। সাফারাত বাইরে যেতেই দম ফেলল নবরূপা। দরজা চাপিয়ে বিছানায় বসলো। রাত 11টা। ফুলসজ্জার বিছানা সাজানো হয়েছে। যেহেতু নবরূপা আর সাফারাত দুজনেই একটু মুখ লুকানো স্বভাবের, তাই শালিকা আর ভাইয়ের ঝামেলা নাইমকে পোহাতে হলো না। উল্টো নাইমের বন্ধুরা তাকে চেপে ধরল। 5,000 টাকা খরচা দিয়েই তবে নিজস্ব নারীর দেখা পেল নাইম। হঠাৎ মধ্যরাতে চেঁচিয়ে উঠল রিহি। তাদের আলাদা রুমে থাকতে দেওয়া হয়েছে। রিহি, মিহার আর নবরূপাকে। ড্রয়িং রুমে ঢালা বিছানায় শুয়ে আছে সাফারাত সহ অন্য পুরুষরা। মহিলারা নুসরাতের সাথে অন্য একটি রুমে। রিহির চিৎকারে ঘুম ভেঙে যায় কয়েকজনের। তার মধ্যে সাফারাতও ছিল। সে অস্থির পায়ে নবরূপার রুমের সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। দ্বিধান্বিত সে। কিন্তু রিহির চিৎকার আরো জোরালো হতেই সে সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে দরজায় করাঘাত করল। দরজা খুলে নবরূপা এলো। প্রথমে একটু সংকোচ করলেও পরে হড়বড় করে বলল, রিহি বিছানা থেকে পড়ে গেছে। মাথার একপাশে কেটে গেছে। প্লিজ কিছু একটা করুন। অনেকেই তখন ঘুম থেকে উঠে রুমে এসে ঢুকেছে। নবরূপা ভীষণ ভীত, তটস্থ, বিচলিত। তার আঁখি কোণে লোনা জল। মিহার একপাশে দাঁড়িয়ে আছে। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বিছানার উপর দুই ভাই বোন দুষ্টুমি করতে করতে একে অপরকে ধাক্কা মারানো এক পর্যায়ে রিহি নিচে পড়ে যায়। রিহি ব্যথায় চিৎকার করে যাচ্ছে। রক্তে ভিজে গেছে তার মুখের এক পাশ। সাফারাত অসহিষ্ণু চোখে তাকিয়ে ছুটে গিয়ে কাটা স্থান চেপে ধরে। নবরূপার ঘন পল্লব বেয়ে টুক করে এক ফোঁটা পানি পড়ল।
সাফারাত সেই দৃশ্য দেখে কেমন অস্থির হয়ে উঠল। দেখুন, আপনি এত চিন্তা করবেন না। সাফারাত রিহির মাথার পাশ চেপে ধরে তাকে কাঁধে চড়িয়ে নিল। মেয়েটা কেঁদেই যাচ্ছে। ততক্ষণে ঘরের সবাই এক এক করে জেগে উঠেছে। সাফারাত যখন ঘরের সদর দরজায় এসে দাঁড়িয়েছে তখন নাইম আর নুসরাত এসে গেছে। রিহিকে কোনো ফার্মেসিতে নেওয়ার জন্য বের হচ্ছিল সাফারাত। নাইম যেতে চাইল। বাদ সাধল সাফারাত। নবরূপা বলল, আমি যাব আপনার সাথে। সাফারাত বিনা বাক্যে সায় দিল। পাড়ার সব দোকান বন্ধ। সাফারাত বাধ্য হয়ে একটু দূরের হাসপাতালে নিয়ে গেল রিহিকে। তার মাথায় সেলাই লেগেছে। মেয়েটা তখনই ভয় অর্ধেক শেষ। সাফারাত শক্ত করে তাকে বুকে জড়িয়ে ধরে রাখল। হাসপাতাল থেকে ফিরতে ফিরতে ঘুমিয়ে পড়েছে ক্লান্ত রিহি। গলির ভেতর হাঁটছে তারা। আধার ঘেরা রাস্তায় তখন নিজের ছায়া ছাড়া আর কিছু নেই। গম্ভীর, স্বল্পভাষী, আত্মকেন্দ্রিক স্বভাবের নবরূপা কি অবলীলায় এক অপরিচিত পুরুষের সান্নিধ্যে হাঁটছে, তা দারুণভাবে চমকে দিল সাফারাতকে। আজ তার মধ্যে কোনো জোরতা নেই। সাফারাতের বক্ষ গহ্বরে এক অদৃশ্য খুশির প্লাবন শুরু হলো। সে আপাদমস্তক ডুবে যাচ্ছে সেই অনাবিল প্রণয় সুখের গভীর জলরাশিতে। পরের দিন নাইমদের বাড়ির ছাদে বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করা হলো। ও বাড়ির সবাই খুব বকল মিহারকে। আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানালো সাফারাতকে। উপরন্তু সাফারাত সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা জন্মালো তাদের। সাফারাতের পরিবার আজ এসেছে। নুসরাত তাদের পরিচয় করিয়ে দিচ্ছে সুরভির মা বাবার সাথে। সব মেহমানরা উপরে। নাইম আর সুরভিও। শুধু নিচে রয়ে গেছে নবরূপা। সে তৈরি হচ্ছিল। তার মন ভালো নেই। গোতাতের ঘটনায় সে ভীষণভাবে আহত। গোসল সেরে একটা গোল্ডেন ব্রাউন কালারের সালোয়ার কামিজ পরল সে। কোনো প্রসাধনী মাখল না। হেয়ার ড্রায়ারে চুল শুকিয়ে হাত খোপা করে নিল। রুম থেকে বের হতেই চোখে পড়ল সাফারাতকে। সেও উপরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। নবরূপা তাড়াতাড়ি পা বাড়াল। তাকে ডেকে উঠল সাফারাত। শুনুন। আজ নবরূপা ততটা অনাগ্রহ দেখাল না। সে মৃদু হাস্য অধরে বলল, কিছু বলবেন? সাফারাত প্রচন্ড দ্বিধায় আছে। কথাটা বলে কি ঠিক হবে? সে ইতিউতি করছে। নবরূপা কপাল কুঁচকে বলল, কি হলো, কিছু বলবেন? না মানে, মানে ওই আপনার ওড়নাটা এখানে। মানে বলছিলাম। নবরূপা ঘাড়ের কাছে হাত দিয়ে বলল, কি হয়েছে আমার ওড়নার? তৎক্ষণাৎ সে বুঝতে পারলে সাফারাত কি বলতে চাইছে। সে দ্রুত জামার গলা টেনে ঠিক করে। ততক্ষণে সাফারাত সটকে যায়। নবরূপার চোখ সাফারাতকে বাঁচিয়ে চলছে। কি লজ্জাজনক ঘটনা। সে কোনো মতে চোখের পলক সাবধানে ফেলে ভিড় ঠেলে এগিয়ে গেল সুরভির কাছে। গোল্ডেন ইয়েলো রঙের শাড়ি পরেছে সুরভি। বিয়েতে ঝলমলে পাথরের কারুকাজের গহনা পরলেও আজ শুধু সোনার গহনাতে গা ভরিয়েছে। বোনের পাশে দাঁড়িয়ে কিছুটা স্বস্তি পেল নবরূপা। বাড়ির লোকদের সাথে কথা বলার ফাঁকে তার সচেতন দৃষ্টি সাফারাতের অবয়বকে ভেবেই ভীত সন্তুষ্ট। কখন যেন লোকটা সামনে এসে পড়ে। কারে খুঁজে নাম্মা যান? ভড়কে যায় নবরূপা। আফজালের প্রশ্নে থতমত খেয়ে বলল, কি কাউকে না তো? আফজাল গাঢ় চোখে দেখায়। মা মরা মেয়েটাকে তার ভীষণ মায়া লাগে। আফজালের মনের কোণে একটা আলাদা জায়গা জুড়ে রয়েছে নবরূপা। তাকে চিন্তিত দেখে খানিকটা ভ্রুকুঞ্চিত করে আফজাল, কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন? নবরূপা ঘন শ্বাস ফেলে। আত্মগ্রীমায় টৈটুম্বর মেয়েটির এমন একটা পরিস্থিতিতে পড়ে যাওয়ায় কেমন অস্থির হয়ে উঠেছে। আচানক সাফারাতকে দেখা গেল। সে তাকিয়ে আছে সরল দৃষ্টিতে। অপ্রস্তুত নবরূপা বলল, আমি নিচে যাচ্ছি মামা। নবরূপা পালাতে চাইল। আকস্মাৎ তার হাত টেনে ধরল টায়রা। নব আপু, কোথায় যাচ্ছ? টায়রাকে দেখে চোখ পিট পিট করে তাকায় নবরূপা। পাশে দাঁড়ানো নারীটির দিকে এক পলক দেখে বলল, নিচে যাচ্ছি। টায়রা আমোদিত কণ্ঠে বলল, আমার আম্মুর সাথে তোমাকে পরিচয় করিয়ে দেই। শায়েরি জামান খুব মিষ্টি করে হাসলেন। নবরূপা সালাম দিল। তিনি সালামের উত্তর দিলেন। নবরূপা ভীষণ ব্যস্ততা দেখালো। তাই থেকে আর ধরে রাখল না টায়রা। শায়েরি চমৎকার হেসে বললেন, মেয়েটা ভারী মিষ্টি।
শুধু দেখতেই মিষ্টি, ভেতরে পুরোটাই টক। শায়েরি চোখ ছোট করে চাইল, ফিক করে হেসে ফেলল টায়রা। অনুষ্ঠান শেষে যে যার পথে বিদায় নিল। সাফারাতরা চলে গেল তাদের নিজ বাড়িতে। বাড়ির অ্যাঙ্গিনা ধীরে ধীরে শূন্য হতে লাগলো। আফজাল কাল চট্টগ্রাম চলে যাবে। এই এক সপ্তাহ ঘুরে ফিরে কাটিয়েছে সে। যাওয়ার আগে ভাতিজিকে দেখে যেতে চায়, তাই সকালে নাস্তা করেই রওনা দিয়েছে সে। কিছু জিনিস কেনার জন্য একটি দোকানের সামনে দাঁড়াতেই হাউকাউ শুনতে পায় সে। একটা জটলা হয়ে আছে। আফজাল এগিয়ে যায়, বলয় ঠেলে ভিতরে ঢুকতেই দেখলো 25-26 বছরের একটি মেয়ে রিক্সাওয়ালার সাথে খুবই বাজে আচরণ করছে। সে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? রিক্সাওয়ালা জানালো তার রিক্সার চাকার হাওয়া চলে গেছে, সে আর যাবে না। মেয়েটি তাই রেগে মেগে তাকে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছে, কারণ নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে না দিয়ে সে পুরো ভাড়া চেয়েছে। রিক্সাওয়ালার বক্তব্য, আর মিনিট 5 হাঁটলে এই মেয়েটি তার গন্তব্যে পৌঁছে যাবে, সেখানে ভাড়া কম দেওয়ার কোনো মানে হয় না। মেয়েটা আস্ত বেয়াদব। একজন বুড়ো মানুষকে থাপ্পড় মারার পরও তার মধ্যে কোনো অনুশোচনা নেই। সে অনর্গল ঝগড়া করেই যাচ্ছে, কোনো মতেই পুরো ভাড়া দেবে না। আফজাল বলল, কয়দিন না খেয়ে থাকেন আপনি? সামান্য কিছু টাকার জন্য এমন ব্যবহার করছেন? মেয়েটি ঝলসে উঠে বলল, আপনাকে পণ্ডিতি করতে কে বলেছে? আমার টাকার কি মূল্য নেই? আপনার কাছে মানুষের মূল্য হয়তো নেই। কি বলতে চান আপনি? আফজাল কথা বাড়ায় না। সে রিক্সাওয়ালাকে জোরপূর্বক ভাড়া মিটিয়ে দিল। মেয়েটি অপমানবোধ করছে, রাগে ফুঁসে উঠছে, চিৎকার করে আরো কিছু বলল। তার তোয়াক্কা করল না আফজাল, শুধু কেমন বিরক্তি এর বিতৃষ্ণা ভরা চোখে দেখালো। মুখ ভোঁতা করে দাঁড়িয়ে আছে টায়রা। পাশে বসে আছে সাফারাত, তার সামনে স্কুলের প্রিন্সিপাল। টায়রার নামে অভিযোগ এসেছে, সে স্কুলে মোবাইল ফোন এনেছে, যা নিষিদ্ধ এখানে। ক্লাস টিচার সাফারাতকে কল করেন, গার্ডিয়ানের নাম্বারের জায়গায় তার ফোন নাম্বারই লিপিবদ্ধ। প্রিন্সিপাল বেজায় ক্ষেপে আছেন। টায়রার মতো মেধাবী এর ডিসেন্ট স্টুডেন্টের কাছ থেকে তিনি এমন ব্যবহার আশা করেননি। গোমরা মুখে দৃষ্টি ছোট করে টায়রাকে এক নজর দেখে নিলেন ফয়জুল হাজারি। সাফারাত নির্বিকার। ফয়জুল হাজারি খুবই বিষণ্ণ মুখে বললেন, টায়রার কাছ থেকে আমি এটা আশা করিনি। সাফারাত কিছু বলতে উদ্যত হতেই তিনি থামিয়ে দিয়ে বললেন, টায়রা ক্লাসে টপ স্টুডেন্টদের একজন, ওকে দেখে বাকিরা শিখবে। সেখানেও যদি এমন কাণ্ড ঘটায় তাহলে। ফয়জুল হাজারি ঠোঁটে ঠোঁট চেপে ধরে মাথা নাড়িয়ে নিজের নাখুশতা প্রকাশ করলেন। টায়রা খুবই লজ্জিত, অবনত মুখে হাতে হাত গুজে দাঁড়িয়ে রইল। সাফারাত প্রথমেই বলল, টায়রার হয়ে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, তবে আমি শুধু বলতে চাই মোবাইলটা শুধুমাত্র ওর সেফটির জন্য দেওয়া। নো নো, এটা হতেই পারে না। ইটস নট আ ডেঞ্জার জোন। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান মি। সাফারাত নিজের নাম বলল। সাফারাত? জি মি, সাফারাত। এটা আমাদের রুলসের বাইরে। ইটস নট রাইট। টায়ারের দেখা দেখি অন্য বাচ্চারা রুলস ব্রেক করবে। সাফারাত দম ফেলল, বলল, আমি বুঝতে পারছি স্যার, তবে বিষয়টা হচ্ছে আজকাল মেয়েরা কোথাও সেফ না। ওর সাথে সবসময় আমরা থাকি না। যে কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা যেন ওর সাথে কন্ট্যাক্টে থাকতে পারি, ব্যাস সেজন্যই। নো 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 মি, এটা মানা যায় না। আজকাল বাচ্চাদের মোবাইলে আসক্তি বেড়েই চলছে। বিভিন্ন নিষিদ্ধ সাইটে ওদের ক্রমাগত প্রবেশ দেশ ও পরিবারের জন্য হুমকিস্বরূপ। পড়ালেখার ক্ষতি হচ্ছে, ছেলেমেয়েরা বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। এই বয়সের বাচ্চাদের এসব বিষয়ে আগ্রহ বেশি। টায়রা নিজের সাথে অন্যদেরও ক্ষতির সম্মুখীন করছে। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আজকাল সুসাইডের কেস অহরহ হচ্ছে। তারপর কিছু অসচেতন গার্ডিয়ান স্কুলকেই দোষারোপ করে, যেখানে অপরিপক্ক বয়সে এই মোবাইল ফোনের অপরিণত ব্যবহারই এইসব সুইসাইডের জন্য দায়ী। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি। সাফারাত মাঝপথেই থামালেন তাকে, বলল, আমি মানছি স্যার, কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে ওর কারণে অন্য কারো কোনো ক্ষতি হবে না। আপনি ইচ্ছে করলেই ওর মোবাইলটা চেক করতে পারেন।
এখানে ওর দরকারি কিছু নোটস আর ফটো ছাড়া কিছুই নেই। ওর মোবাইল ফোন আমি রোজ চেক করি। আই রিকোয়েস্ট স্যার, এমন কোনো ডিসিশন নেবেন না যা ওর ভবিষ্যতের ওপর প্রভাব ফেলবে। আজকাল মেয়েদের সাথে যেসব ঘটনা ঘটছে তাতে করে ওদের সার্বক্ষণিক একজন সঙ্গী প্রয়োজন। কিন্তু ব্যস্তময় জীবনে আমরা আমাদের সন্তানদের, বোনদের, মায়েদের কতটুকু সেফ রাখতে পারি? আমি মানছি আপনার কথা, আর কথাও দিচ্ছি নেক্সট টাইম এমন কোনো ঘটনাই ঘটবে না। ক্লাসের কেউ ওর ফোন সম্পর্কে জানবে না, তার গ্যারান্টি আমি দিচ্ছি। আর এই ধরনের যে কোনো ঘটনার রিস্ক আমি নেব, কথা দিচ্ছি। ফয়জুল হাজারি কিছু সময় চুপ রইলেন। তাকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে। তিনি ভাবলেন, পর মুহূর্তে বললেন, ওকে ফাইন, আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। হাসনাত, একটা পেপার রেডি করো, যাতে উল্লেখ থাকবে ভবিষ্যতে টায়রার কোনো অনিশ্চিত ঘটনায় স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। হাসনাত টায়রার ক্লাস টিচার। প্রিন্সিপালের নির্দেশ পেয়ে তিনি তড়িঘড়ি রুম থেকে বেরিয়ে গেলেন। সাফারাত কপট রাগ নিয়ে বোনের দিকে তাকালো। হাসনাত ফিরে এলেন মিনিট 10 পর। তার হাতে কম্পিউটারে টাইপ করা একটি কাগজ। সেটি সাফারাতের হাতে দিলেন। সাফারাত সতর্কতার সাথে সেটি পড়ে স্বাক্ষর করে লম্বা শ্বাস ফেলল। ভারমুক্ত হলেন ফয়জুল হাজারি। রিকশাতে মুখ ভার করে বসে আছে সাফারাত। বোনের সাথে কথা নেই। টায়ারে জড়িয়ে আসা কণ্ঠে বলল, সরি ভাইয়া, আমি আসলে ব্রেক আওয়ারে ওদের বিয়ের ছবি দেখাচ্ছিলাম। হঠাৎ করে হাসনাত স্যার এসে পড়লেন। সরি ভাইয়া, প্লিজ রাগ করো না। সাফারাত শক্ত কণ্ঠে বলল, নেক্সট টাইম যেন এমন না হয়। টায়রা ভাইয়ের হাত জড়িয়ে ধরে আদরে সুরে বলল, ওকে। সাফারাত হেসে ফেলল, প্রশ্রয়ের হাসি। টায়রার মাথায় হাত বুলিয়ে বলল, বাবা জানলে রাগ করবে, আর যেন এমন না হয়। হবে না, হবে না, হবে না। প্রমিজ, প্রমিজ, প্রমিজ। ভাইয়ের করতলে হাতের তালির মতো হাত ফেলে শব্দ করে করে বলল টায়রা। ঠোঁট জুড়ে আমোদিত হাসি। সূর্য তখন মাথার ওপর আসতে শুরু করেছে। বাকি শিক্ষার্থীদের জানানো হয়েছে টায়রার ফোন সেটটি জব্দ করা হয়েছে, যদিও এখনো সেটি তার নিকটেই রয়েছে। আফজালকে দেখে খুশিতে আত্মহারা সুরভি। ব্যস্ততার শেষ নেই। চাচাকে দেখে আনন্দের ঢেউ উঠেছে তার মনের কোণে। তবে আফজাল একটু বিমর্ষ। রাস্তায় যেই মেয়েটিকে সে বেয়াদবি করতে দেখেছিল সে নাইমের চাচাতো ফুফু। সম্পর্কে আফজালের বেআইন। মেয়েটিকে দেখেই তার রাগ উঠে গেল। নুসরাত জাহান আফজালের সাথে কথা বলছিলেন। ঠিক তৎক্ষণাৎ সেখানে এসে উপস্থিত নিঝুম। তাকে দেখে বিরক্তি চেপে গেলে আফজালের চোখে মুখে। নিঝুম নিজেও মুখ বাঁকিয়ে রইল। তাদের পরিচয় শুরুতেই করিয়ে দিয়েছেন নুসরাত। নিঝুম চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসেছে। সুরভি রান্নাতে ব্যস্ত। চাচাকে না খাইয়ে কিছুতেই ছাড়বে না। নুসরাত যখন রুমে এলেন তার পিছু পিছু এলো নিঝুম। খড়খড়ে স্বরে বলল, এই ছেলে চরম লেভেলের বেয়াদব ভাবি। নুসরাত ভ্রু কুঁচকে বললেন, কেন? সবিস্তারে ঘটনার বর্ণনা করল নিঝুম। নুসরাত নরম স্বরে বললেন, এটা তুমি ঠিক করনি নিঝুম। কেন ভাবি? আমার ভুলটা কোথায় বলো তো? দেখো নিঝুম, একটা রেস্টুরেন্টে গিয়ে 1000 টাকার খাবার খাওয়ার সাথে ওয়েটারকে 50 টাকা টিপস দেওয়াকে আমরা সৌজন্যতা মনে করি। সেখানে একজন খেটে খাওয়া মানুষকে 10 টাকা বাড়তি দেওয়াতে আমাদের কোনো লস নেই। বরঞ্চ ওই মানুষটির বুক ভরা দোয়ার ভাগিদার হতে পারো তুমি। আমরা মানুষরা বড়ই এলো। দামি শপিং মলে গিয়ে 5000 টাকার জিনিস কিনতে দ্বিতীয়বার ভাবি না, কিন্তু ফুটপাতে 5 টাকার জিনিসকে দামাদামি করে 3 টাকায় কিনতে পারাই গর্ববোধ করি। নিঝুম, ওসব খেটে খাওয়া মানুষের ঘামে থাকে তাদের অক্লান্ত পরিশ্রম, হাড় ভাঙা খাটুনি। তাদের 2 টাকা কম দেওয়ার মধ্যে আমাদের কোনো গর্ব নেই। তাই বলবো, এসব মানুষদের সাথে এমন কোনো ব্যবহার করো না যাতে তাদের বদ দোয়া লাগে। মনের অজান্তে অভিসম্পাদ আসে তোমার জন্য। নিঝুম ভাবনার সাইডে ডুবে গেল। সে ভীষণ লজ্জিত। বাবা মাহীন নিঝুম। একটা দুর্ঘটনায় তার বাবা মা মারা যায়। নাইমের দাদা নিঝুমকে নিজের কাছে রেখে দেন। নাইমের চেয়ে বছর কয়েকে ছোট সে। একটা বিউটি প্রোডাক্টসের কোম্পানিতে জব করে। নিজের যোগ্যতায় সে এ পর্যন্ত এসেছে। ডাইনিং টেবিলে চোখাচোখি হলো নিঝুম আর আফজালের।
আফজালের দৃষ্টি জুড়ে ছিল কেমন তাচ্ছিল্যতার হাতছানি। আর চোখে বার কয়েক তাকালো নিঝুম। নাইম অফিসে খাবার পরিবেশন করছে সুরভি। নিঝুম আচানক বলে উঠল, সুরভি, তোমার চাচাকে বলো এমন করে যেন আমার দিকে না তাকায়। পছন্দ নয় আমার। আফজাল চমকে উঠল। সুরভি কিঞ্চিত বিস্ময় ভরা দৃষ্টিতে চাইল আফজালের দিকে। ছন্ন ছাড়া আফজাল দাঁত মুখ খিচে বলল, নিজেকে কি বলিউড হিরোইন মনে হয়? দেখে তো মনে হয় কয়েক জন্ম আয়নায় নিজের চেহারা দেখেননি। নিজের সুশ্রী সৌন্দর্য নিয়ে এহেন কদর্য অপবাদ সইল না নিঝুমের। শটান দাঁড়িয়ে বলল, দেখেছ ভাবি কেমন বেয়াদব এই লোকটা। ভেবেছিলাম সরি এর থ্যাঙ্কস দুটোই বলবো, কিন্তু এখন মনে হচ্ছে একে সরি তো দূর, হাঁটিয়ে একটা চড় মারতে পারলে ভালো লাগবে আমার। আফজালরা দুলিয়ে হেসে কৌতুক করে বলল, নিন নিন মারুন। চাপার জোর ছাড়া শরীরের জোর আছে বলে তো মনে হয় না। আপনি জোরে দেখেছেন কি? দুজনের তর্কাতর্কি বেড়েই চলছে। ভাবাচাকা খেয়ে গেলেন নুসরাত। কি করে থামাবে দুজনকে? আফজাল চলে যায় সেদিন সন্ধ্যায়। নিঝুমও তার চাকুরিতে ব্যস্ত। প্রতিটি মানুষ জীবন সংগ্রামে লড়াই করে যাচ্ছে প্রতিনিয়ত। সেই সংগ্রামে পিছু ফেলে যেতে হচ্ছে কত সুখময় সময়, কত স্বাচ্ছন্দ্য। মাঝে কেটে গেল দীর্ঘ একটা সময়। এই সময়ে সুরভিবার কয়েক বাবার বাড়ি ঘুরে এসেছিল। তবে আজ বিকেলে সুরভির বাড়ির সবাই আসবেন নাইমের বাড়িতে। নাইমের বাবা মাহফুজ আলম প্রবাস জীবন শেষ করে ফিরেছেন 2 দিন হলো। তার আসার খুশিতেই সুরভির বাড়ির সকলে দাওয়াত করা হয়েছে, সাথে সাফারাতদের পরিবারকেও। খুব ব্যস্ত সুরভি। শাশুড়ির সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে সে। পোলাও, গরুর গোশত, মুরগির রোস্ট, কাবাব, আমটক, চিংড়ির মালাইকারি, হাঁস ভুনা, খাসির রেজালা সহ আরো 10 পদ। সকাল হতেই বউ শাশুড়ি রান্নার জোগাড় যন্ত্রেই একেবারে দিশেহারা। নিঝুম তার ডিউটিতে গেছে। বিকেলের শেষ ভাগে সুরভির বাড়ির সবাই এসে পৌঁছালো। তাদের চা নাস্তা দিতে দিতে সেখানে উপস্থিত হলো নিঝুম। মাহফুজ আলম চমৎকার, শান্ত স্বভাবের মানুষ। সুরভির বাবা চাচার সাথে খোশগল্পে সময় পার করছেন। নিঝুমও সুরভির সাথে হাতে হাতে কাজ করতে লাগলো। নবরূপাকে ব্যস্ত করে রেখেছে তারা। স্কুলের গল্পের ঝুলি খুলে বসেছে সে। সাফারা তার নাইম অফিস থেকে ফিরেছে সন্ধ্যার বাদে। মাহফুজ আলম সবার জন্য গিফট নিয়ে এসেছেন। সবাইকে তার প্রাপ্য বুঝিয়ে দিলেন। সবাই যখন ড্রয়িং রুমে ব্যস্ত, শায়েরি তার বোনকে ডেকে নবরূপার কথা বললেন। তিনি সাফারাতের সাথে নবরূপার বিয়ের প্রস্তাব রেখেছেন। সাফারাতের বাবারও অবশ্য এতে কোনো আপত্তি নেই। নুসরাতও বেশ তৃপ্ত। চাপা গুঞ্জনে ভরে গেল ড্রয়িং রুম। বড়দের আলাপের মাঝে অবশ্য ছোটরা অংশগ্রহণ করল না। সাফারাত, নাইম, নবরূপা, সুরভি, তায়রা আর রিহি, মিহানের হইচই শোনা যাচ্ছে নাইমের বেডরুমে। লুডো খেলার আসর জমেছে সেখানে। 2 বোন আর 2 ভাই একে অন্যের প্রতিপক্ষ। 2 বারই মেয়েদের কাছে হেরে গেলে ছেলেরা। তবে হেরেও যেন জিতে গেল সাফারাত। জয়ী হবার খুশিতে নবরূপার সেই উচ্ছ্বাস হাসি, জোরতাহীন আচরণ কিংবা ইচ্ছে অনিচ্ছার আড়ালে তার দিকে তাকানোর 2-1টি পলকই যেন সাফারাতকে ভীষণ করে তার দিকে টেনে ধরল। হৃদয়ের কোথাও তার আশার পিদিম জ্বলে উঠল। খুব আড়ালে কিংবা লুকোচুরির এক অদৃশ্য ডোরে নবরূপার স্নিগ্ধ, শান্ত, মায়াবী মুখটি হৃদয়পটে এঁকে ফেলল সাফারাত। বাবা মায়ের নেওয়া সিদ্ধান্ত জানার পূর্বেই আচমকা এক আগ্রাসী চাওয়া তার হৃদকুঠিরে বাসা বাঁধতে লাগল। রাতের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিদায় বেলার আগ মুহূর্ত পর্যন্ত এক অস্বাভাবিক মুগ্ধতা প্রতিটি পল সাফারাতকে নবরূপার প্রতি আঁকড়ে ধরে রাখল। ঠিক 2 সপ্তাহ পর এক তীব্র কর্কটের উজ্জ্বলা বিকেলে বাড়ি ফিরল নবরূপা। ঘরের ভেতর প্রবেশ করতেই মানুষের কোলাহল তার কর্ণকুহরে কলরব তুলল। মামাতো ভাই বোনদের কাছ থেকে জানল কোনো এক ছেলে পক্ষ তাকে দেখতে এসেছে। নবরূপার যেন পৃথিবী ঘুরে গেল। সে মামার সম্মুখে দাঁড়িয়ে প্রথমবারের মতো আওয়াজ তুলল, আমি যদি তোমাদের কাছে এতই বোঝা হয়ে থাকি, তাহলে কেন নিয়ে এলে এই বাড়িতে? মায়ের মতো আমাকে মরে যেতে দিতে? ড্রয়িং রুমে দ্বিধায় আহত সাফারাতের কানেও ভেসে এলো সেই শব্দ। তার দৃষ্টি আকস্মাৎ কেমন ঘোলাটে হয়ে উঠল। হামিদ প্রশস্ত দৃষ্টিতে গম্ভীর কণ্ঠে বললেন, তুমি জানো তুমি কি বলছো? তুমি বোঝা আমাদের? এই শ্রদ্ধা তোমার আমাদের প্রতি। শ্রদ্ধা আর বাধ্য করা এক নয় মামা। আমি তোমাকে আগেই বলেছি,
আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। তবুও তবুও তোমার ভালো চাইছি, এটাই আমাদের অপরাধ। তাই তো? ভালো? কোনটাকে ভালো বলছো? বিয়ে করে অন্যের বশ্যতা স্বীকার করা নাকি স্বামীর হাতে খুনো হওয়া? হামিদ গর্জে উঠলেন। তার চোখে মুখে রোষের অনার। জ্যোৎস্না স্বামীকে শান্ত হতে বললেন। কিন্তু হামিদ থামলেন না। বয়স হয়ে যাচ্ছে তার, শরীরটাও ভালো নেই, কখন টুক করে চলে যেতে হয়। বোনের মেয়েটিকে নিজের মেয়ে থেকে কখনো আলাদা ভাবেননি। পুরুষের প্রতি তীব্র বিতৃষ্ণা নবরূপার। মায়ের সাথে ঘটা ঘটনায় ভীষণ বিধ্বস্ত সে। তবে মেয়েটিকে একা ছাড়তে পারেন না হামিদ। তাই তো সাফারাতের মতো ভালো ছেলেকে তিনি হাতছাড়া করতে চান না। নবরূপাকে বোঝাতে লাগলো তার দাদি, মামিরা। তবে সে কারো কথা শুনতে রাজি নয়। নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার সে কাউকে দেবে না। সাফারাত আর তার পরিবার ভীষণ লজ্জিত। নবরূপা যখন ড্রয়িং রুমে এলো, সহসা দাঁড়িয়ে পড়ল সাফারাত। তার দৃষ্টি সহজ, মোলায়েম, নরম। নবরূপার চক্ষু জল চোখের কোটর উপচে পড়ছে। শায়রি আর তৌকির সব শুনেছেন। তারা ভেবে পাচ্ছেন না এমতাবস্থায় তাদের কি বলা উচিত। কিন্তু অবিশ্বাস্যভাবে তাদের পরোয়া না করেই ঝাঁঝিয়ে উঠল নবরূপা। আপনাকে আমি সত্যিই ভালো মানুষ ভেবেছিলাম। আপনার ভাবনায় ভুল নেই নব। নিজের জ্ঞান হওয়ার পর থেকে কারো ক্ষতি আমি করিনি। সুস্পষ্ট, দৃঢ় স্বরে বলল সাফারাত। তাহলে আমার পেছনে কেন লেগেছেন? পেছনে তো লাগেনি। রাস্তায় কখনো শীষ বাজিয়ে আপনাকে ডাকিনি, ফোন করে ডিস্টার্ব করিনি, অধিকার বোধ দেখিয়ে অযাচিতভাবে ছুঁয়ে দিইনি কখনো। কাউকে পছন্দ করা দোষের নয় নব। আমি আপনাকে সম্মান জানিয়ে এখানে এসেছি। সম্মান? উপহাস ছুড়ে বলল নবরূপা। বলার ভঙ্গিও অগোছালো। সে পুনরায় তীক্ষ্ণ কণ্ঠে বলল, এত সম্মান করতে কে বলেছে আপনাকে? এই বিয়ে হচ্ছে না। যেতে পারেন আপনারা। আমাকে অপছন্দ হওয়ার কারণ? নবরূপা কপাল কুঁচকে ফেলল। সাফারাতকে তার আত্মমর্যাদাহীন বেহায়া মনে হলো। আপনাকে নয়, পুরুষ জাতকেই এমন ঘৃণা হয়। এরা পারে শুধু নারীদের ভোগ করতে। সাফারাতের দৃষ্টি চওড়া হয়। শায়রি জামান আর তৌকির জামানের বিমূঢ়, বিষণ্ণ দৃষ্টি। ছেলেকে এর কথা বাড়াতে বারণ করলেন শায়রি। সুরভীদের পুরো পরিবার তখন সেই দৃশ্য অবলোকন করছে। সাফারাত মায়ের কথা শুনল। সে কয়েক পলক ঘাড়মত্ত মুখ, অনুরণিত অশ্রু আর কম্পিত নারীটির দিকে তাকালো। তারপর মৃদু হেসে স্বাভাবিক কণ্ঠে বলল, আমি জানি না আপনার পুরুষ বিদ্বেষের কারণ। তবে আমি সেই পুরুষ নই যাকে আপনি ঘৃণা করেন। আমার পরিবার আমাকে সেই শিক্ষা দেয়নি। আশা রাখি, জীবনের কোনো পর্যায়ে যদি আপনার মনে হয় কোনো পুরুষকে আপনার সহযাত্রী হিসেবে প্রয়োজন, আপনি অবশ্যই আমাকে স্মরণ করবেন। আমি আপনার অপেক্ষায় থাকবো নব। চলেন, আম্মা। সকলে স্তব্ধ। সাফারাত তার মা বাবাকে নিয়ে চলে গেল। রেখে গেল নবরূপার জন্য অনুতাপের এক পশলা উষ্ণ হাওয়া। ও বাড়ি থেকে ফিরে এসে স্বাভাবিক হতে পারল না সাফারাত। তার জীবনধারাই যেন পাল্টে গেল। বাবা মা চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়লেন। সুরভীর কাছ থেকে সবটা জানার পর নবরূপার উপর কোনো রাগ রাখলেন না সাফারাতের পরিবার। মেয়েটার মানসিক স্থিতি ঠিক নেই। কিন্তু সাফারাত কিছুতেই নবরূপাকে রেখে সামনে এগোতে পারছে না। সবশেষে সিদ্ধান্ত নিল, সে আর এই দেশে থাকবে না। বাবা মা রাজি ছিলেন না। তবে ছেলের জোরাজুরিতে বাধ্য হলেন। সাফারাত চলে যাওয়ার পর টায়রা একা হয়ে গেল। আগের মতো উচ্ছল টায়রাকে আর খুঁজে পাওয়া যায় না। শায়রিও কেমন চুপচাপ। তৌকির জামান ছেলের শূন্যতা দারুণভাবে অনুভব করেন। রোজ পরিবারের সাথে কথা বলে সাফারাত। সময় চলতে থাকে। দেখতে দেখতে কেটে যায় 5 বছর। সাফারাত ফেরে না। গ্রীষ্মের তপ্ত দুপুর। আসমান জুড়ে আলোর ঝলক। প্রভাকরের তীব্র তেজ। স্কুলে গেট থেকে বের হলো নবরূপা। একটা প্রাইভেট স্কুলে চাকরি করে সে। পাশাপাশি সরকারি চাকরির জন্য পড়াশোনা করছে। দুপুরের ঝলসানো রোদ মাথায় নিয়ে ঘামে ভেজা আননে বাড়ি ফিরল নবরূপা। নিজ রুমে এসে গোসল সেরে ফ্যানের নিচে বসল। ক্লান্ত, পরিশ্রান্ত দেহ। আকস্মাৎ সে শুনতে পেল সুরভীর কণ্ঠ। উদ্বেলিত হয়ে উঠল। তড়িঘড়ি রুমের বাইরে এসে দেখল রান্নাঘর থেকে আওয়াজ আসছে।
সে দ্রুত এলো রান্নাঘরে। সুরভি ফল কাটছে, কানে মোবাইল ফোন চেপে রেখেছে, ঘাড় কাত করে। সুরভি কথা শেষ করে ফোন রাখলো। খুশি খুশি গলায় প্রশ্ন ছুড়ল নবরূপা, তুমি কখন এসেছো? একটু আগে, কাঠখড়ের স্বরে জবাব এলো। মন খারাপ হয়ে গেল নবরূপার। দাদির মৃত্যুর পর থেকে এ বাড়ির ভাবভঙ্গি গম্ভীর হয়ে গেছে। সেই গম্ভীরতা প্রকট হলো হামিদের অসুস্থতায়। তিনি এখন শয্যাশায়ী। সুরভি মাঝে মাঝে আসে বাবার বাড়ি, তবে নবরূপার সাথে তার সম্পর্ক অনেকটা শীতল। আগের মতো আত্মিকতা নেই, কেমন অদৃশ্য দূরত্ব বেড়ে গেছে। বাড়ির সবাই এখন কম কথা বলেন নবরূপার সাথে। হামিদ অসুস্থ হওয়ার মূল কারণ নবরূপা। গত 5 বছরে বার কয়েকটার বিয়ের কথা উঠলেও শক্ত হাতে নাকচ করে নবরূপা। মন কষ্টে জর্জরিত হামিদ একদিন হার্ট অ্যাটাক করে বসলেন। এখন তিনি কিছুটা সুস্থ হলে নবরূপার চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তিনি না থাকলে কি হবে মেয়েটার? শান্ত বিকেল, ঝকঝকে রোদ্দুরে আকাশ। বাড়ির ছাদে মন খারাপ করে বসে আছে সুরভি। নবরূপা তাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে এলো। ডাকলো, আপু। সুরভির ভাবনার সুতো কাটলো। সে পেছনে ফিরে নবরূপাকে দেখে পুনরায় সামনে তাকালো। মলিন কণ্ঠে বলল, আয়। পাশে এসে বসল নবরূপা। সুরভির মুখে উদাসীনতা। সে চেয়ে রইল দূর আকাশে। কথা বলবে না? কি কথা? সুরভি প্রাণহীন কণ্ঠে জবাব দেয়। নবরূপা অভিমানের হেতু বুঝতে পারে। প্রসঙ্গ বদলাতে বলে, বাবুকে আনুনি কেন? একটু পরেই চলে যাব। তাই আজকের দিনটা থাকো। না রে, ওদেরকে একা রেখে আসি কি করে? বাবার শরীরটা ভালো নেই, মা সারাক্ষণ তাকে নিতে ব্যস্ত থাকেন। ন্যায় চলে না আমাকে ছাড়া। বাচ্চাটাকে রেখে এসেছি। কেমন নিদারুণ সেই কণ্ঠ। নবরূপা আচমকা একটা উদ্ভট প্রশ্ন করল, তুমি ভালো আছো তো আপু? খুব খুব ভালো আছি। স্বামী, সংসার, সন্তান আর সুখ, কোনোটার কমতি নেই আমার। তুই তা বুঝবি না। নবরূপা ভারী প্রতিক্রিয়া করল না। সুরভি ফের বলল, তুই কি আসলেই কখনো বিয়ে করবি না? তোর কেন মনে হয় সব পুরুষ এক? বিকেলের শেষ রোদ, নীল আকাশ ধূসর রঙে ছেয়ে গেছে। কেমন থমথমে, মন খারাপের বেলা। নবরূপা জবাব দিল না। বাবার বিরামহীন হাতের স্বামীর ঘর ছাড়েনি নবরূপার মা তনয়া। বাবা জসিম যৌতুকের জন্য যখন তখন গায়ে হাত তুলত। এক সর্বনাশা বিকেলে দ্বিতীয় বিয়ে করে বউ নিয়ে ফিরে জসিম। প্রতিবাদ করায় তনাকে মারতে মারতে মরণাপন্ন করে তোলে। সকালেই তার লাশ মিলে বাড়ির মোটা আমগাছের ডালে। সেসব স্বচক্ষে দেখেছে নবরূপা, আর তাতে পুরুষদের ওপর মন মিশিয়ে উঠেছে তার। নবরূপে চিন্তায় ডুবে গেল। সুদূর আকাশে তার উন্মনা দৃষ্টি। রূপসার বড় বোনের মেয়ের বয়স 15 বছর। বাড়ন্ত শরীরে রূপের ঝলমলে ঝলক। পাড়ার ছেলেরা উত্তক্ত করে অহরাতেই। যুগ খারাপ। সেই দোহাই দিয়ে কিশোরী মেয়েটির বিয়ে ঠিক করে ফেলে রূপসার বড় বোন। 2 দিন পরেই বিয়ে। তাই ব্যাগপত্র গুছিয়ে আজই চলে যাবে রূপসা, রিহি আর মিহার। জ্যোৎস্নার স্বামীকে একা রেখে যাবে না। মকবুল বিয়ের দিন সকালে যাবেন। সবকিছু গুজরাট করে নিতেই জ্যোৎস্না এলো সেখানে। যাকে খুব করে বোঝালো তার না যাওয়ার কারণ। নবরূপাও এলো মামির পিছু পিছু। সে এসেছে অন্য কারণে। এত ছোট বয়সে ওকে বিয়ে দেওয়া কি ঠিক হচ্ছে? নবরূপা আচানক প্রশ্ন করে বসল। রূপসা ভ্রু কুচকিয়ে চেঁচিয়ে বলল, কেন, তোমার মতো ঘরে বসিয়ে রাখবে নাকি? তুমি তো মাদার তেরেসা। তোমার তো আর কারোর জন্য কোনো চিন্তা নেই। ওর তো আছে। ওর আরো ছোট ছোট ভাই বোন আছে। ওদেরও তো একটা গতি হতে হবে। সামান্য একটা প্রশ্নে রূপসার এমন জ্বলে ওঠা ঠিক নিতে পারল না নবরূপা। সে খড়খড়ে শব্দ বলল, এমন করে বলছো কেন মামি? তো কেমন করে বলবো? যে মানুষটা তোমার জন্য এত করলো, তার জন্য একটু মায়া হয় না তোমার? হয় না নব। হলে ভাইজান কি এমন কষ্ট দিতে পারতে না? রূপসা যেন এমন কিছুর অপেক্ষাতেই ছিল। সে আরো 4 কথা শুনিয়ে দিল। নবরূপার চোখ ভরে এসেছে।
জ্যোৎস্না থামালেন রূপসাকে। নবরূপা ভোলা চোখে প্রস্থান করে। বাড়ির মানুষগুলো আজকাল তাকে শত্রু ভাবছে। কেন, কি এমন করেছে সে? বিয়ে না করা কি এত জঘন্য কোনো কাজ, যার কারণে সবাই তাকে দোষী সাব্যস্ত করছে? শায়েরি রান্নাঘরে ব্যস্ত। ছুটির দিন বলে বাড়িতে আজ ভালো কিছু রান্না হবে। তৌকির বসে টিভি দেখছেন। টায়রা বসে আছে নিজ রুমে, কম্পিউটারে কাজ করছে। এখন আর সেই ছোট্ট টায়রা নেই। সে গম্ভীরের মুখচোরা হয়েছে। আজ সন্ধ্যায় নাইমার সুরভির আসার কথা, তাই স্পেশাল কিছুর আয়োজনও করবেন। আকস্মাৎ কলিং বেল বাজল। শায়েরি চেঁচিয়ে উঠে স্বামীকে দরজা খুলতে বললেন। তৌকির ধীর পায়ে উঠে গিয়ে দরজা খুললেন। দরজার ওপাশের ব্যক্তিটিকে দেখে থমকে গেলেন তিনি। খুশিতে আত্মহারা কণ্ঠে চিৎকার করে বললেন, সাফারাতের মা, দেখে যাও কে এসেছে। শায়েরি দৌড়ে এলেন। সাফারাত। বিস্ফোরিত কণ্ঠে ছেলের নাম উচ্চারণ করলেন। সাফারাত ঠোঁট ভরে হাসল। ঘরের ভেতর প্রবেশ করল। মায়ের চোখে জল জমেছে, উপচে পড়ছে কোটর বেয়ে। ছেলেকে জড়িয়ে ধরলেন বড় আবেগে। শায়েরি ছেলেকে ছাড়ছেনই না, বাহুডোরে শক্ত করে জড়িয়ে রাখলেন। তৌকির নিজেও হতবাক। তবে ছেলে ফিরে আসায় বুকের মাঝে অদ্ভুত ভালো লাগা কাজ করছে। টায়রা বাবা মায়ের সুর বলে ধীরে সুস্থে এলো। কিন্তু ভাইকে আকস্মাৎ দেখে আবেগে কেঁদে ফেলল সে। ছোট্ট টায়রা খুব বড় হয়ে গেছে, তবুও কাঁদছে সেই বায়না করা ছোট্ট টিউয়ের মতো। ভাইকে জড়িয়ে অঝরে কাঁদল সে। সাফারাত কেমন আর্স হয়ে গেল। নিজের দুঃখ লুকাতে এই মানুষগুলোকে বড্ড কষ্ট দিয়ে ফেলেছে সে। বাবা নামক পাথর মানুষটিও কেমন নরম হয়ে গেলেন। সন্ধ্যায় নাইমার সুরভি এলো। তারা অবশ্য সাফারাতের ফিরে আসার ব্যাপারটা জানত। সাফারাতকে তারাই দেশে আসতে বলেছে। নবরূপা বিয়ের জন্য রাজি হয়েছে। এই খবর তার চাচি রূপসা তাকে জানিয়েছে। সুরভিতে সময় নষ্ট না করে সাফারাতের সাথে যোগাযোগ করল। যদিও সাফারাত প্রথমে কিছুটা দ্বিধায় ছিল, পরে অবশ্য নিজের মনকে সে আটকে রাখতে পারল না। মেয়ে দেখার ঝামেলা পোহাতে হয়নি এবার। রাগে, ক্ষোভে, অভিমানে পর্যদস্ত নবরূপা এসব দেখাদেখির প্রক্রিয়াকে বয়কট করল। সে ছেলেকে দেখবে না। ছেলে পক্ষের যদি তাকে পছন্দ হয় তবেই যেন তারা এগোয়। তবে নবরূপার মূল কথা ছিল, বিয়েতে ছেলে পক্ষকে উপহার নামে যৌতুক দেওয়া হবে না। মানে হলো, মেয়ের সাথে কোনো কিছুই যাবে না। কিন্তু নবরূপা জানল না, ওই মানুষটাই শুধু তাকেই প্রয়োজন, অন্য কিছু নয়। বিয়ের পুরো ব্যাপারটি সামনে নিল নাইম। ঘরোয়াভাবে বিয়ের আয়োজন হলো। নবরূপাকে বেশ সুন্দর করে সাজানো হলো। তবে তার মধ্যে বিয়ে নিয়ে কোনো উচ্ছ্বাস নেই। বরপক্ষের মানুষজন তখন ড্রয়িং রুমে। নবরূপা একা বসে আছে তার রুমে। অন্য মনস্ক। হঠাৎ পায়ের শব্দে সে তাকালো। সে চাহনিতে কৌতূহল। টায়রা মৃদু হেসে বলল, আমাকে চিনতে পারছো নব আপু? নবরূপা কথা বলল না। পরিবারের সবাই মিলে তাকে ধোঁকা দিল। তাহলে কি তার বিয়ে সাফারাতের সাথে হচ্ছে? মানুষটা আবার তার জীবনে ফিরে এসেছে। এই কেমন নিয়তি! নবরূপা বুকে পাথর রেখে সব সহায় নিল। ঘৃণায় পাথর বলে গেল। কাবিননামায় স্বাক্ষর করার সময় চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। তার আপন মানুষগুলো তাকে এভাবে ঠকাতে পারল। বিদায় মুহূর্তে অনেক কষ্টে নিজেকে সংবরণ করতে চেয়ে পারল না নবরূপা। ভূমি ধসের মতো ধসে পড়ল সে। মহিলাদের কান্নায় এক বিধুর পরিবেশ তৈরি হলো। সাফারাতদের বাড়িতে নবরূপার প্রায় ঘন্টা খানেক হতে চলল। সবাই নিকট আত্মীয়। যারা একটু দূরের তারা চলে গেলেন রাত হতে হতে। এখন শুধু নাইমদের পরিবার আছে। বৌভাত কাল হচ্ছে না। যেহেতু বিয়েতে কোনো অনুষ্ঠান হয়নি, তাই বৌভাত হবে 2 মাস পর ধুমধাম করে। এই সিদ্ধান্ত সাফারাতের। যদিও এর কারণ শুধু তারই জানা। সুরভিকে কোনো প্রশ্ন করল না নবরূপা। সুরভি নিজেও তেমন কিছু বলল না। বোনের রাগ তার জানা। নবরূপাকে চেঞ্জ করিয়ে সাজিয়ে রেখে যাওয়ার মুহূর্তে একটা কথাই বলল, জীবনের এই সুন্দর রাতটি আর কখনো আসবে না নব। নিজের জেদের কারণে এই সুন্দর সময়টা নষ্ট করিস না। একদিন তুই নিজেই বুঝবি আমরা তোর ভালো চেয়েছি। নবরূপা রাগ করল না। রাত গভীর হলো। নবরূপা ঠায় বসে রইল বিছানায়।
সবাই ঘুমিয়ে যাওয়ার পর এলো সাফারাত। নিজের রুমে প্রবেশ করতে নিজেরই কেমন সংকোচ হচ্ছে তার। দরজা বন্ধ করে আলতো পায়ে হেঁটে এসে বিছানায় বসল সে। অবগুণ্ঠিত নারীর অভিব্যক্তি বোঝা দেয়। সাফারাত বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। কি বলবে, কিভাবে বলবে ঠিক বুঝে উঠতে পারছে না। জোরতা কাঠিতে কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কেমন আছেন নব? নবরূপে জবাব দিল না। তার বিপরীতে এক অদ্ভুত ঘটনা ঘটালো। ঝপ করে ঘুমটা ফেলে বিছানা থেকে নেমে দাঁড়ালো। সাথে সাথে উঠে দাঁড়ালো সাফারাত। তার দৃষ্টিতে উৎসুকতা। নবরূপে চেঁচিয়ে উঠল, এই জন্যই তো আমাকে বিয়ে করেছেন, তাই না? ঠিক আছে, আমি সব সহজ করে দিচ্ছি। কথা শেষ করে শাড়ি খুলতে শুরু করলো নবরূপা। তার চোখে মুখে কি ভয়ঙ্কর আক্রোশ। সাফারাত বিমরি খেল, হতভম্ব হয়ে গেল। কিন্তু শাড়ি খোলার পর যখন ব্লাউজের প্রথম মুখ খুলল নবরূপা, সাফারাত দরাদ গলায় বলল, থামুন বলছি। স্বামী আপনার, রেপিস্ট নই। আপনার শরীরের জন্য আপনাকে বিয়ে করিনি। ভালোবাসি, তাই নিজের করে পেতে চেয়েছি। নাকি আপনার শরীরের জন্য? শরীর তো পতিতাদেরও আছে। মন কি আছে ওদের? এখন মনে হচ্ছে আপনারও নেই। ওদের আপনার মাঝে তফাৎ কই? সাফারাত কথা বাড়ায় না। শান্ত, ধীরস্থির, বিচক্ষণ স্বভাবের সে। নবরূপাকে সে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। কোনো খারাপ উদ্দেশ্য তো ছিল না, কিংবা কখনো খারাপ কোনো চিন্তা সে আনেনি নবরূপা সম্পর্কে। তবে নবরূপা কেন তাকে এমন ভাবল? 5 বছর সে এই অপেক্ষাতে ছিল একদিন নবরূপার ভুল ভাঙবে। এই পৃথিবীর সব পুরুষ এক নয়। এক নয় সব নারীর ভাগ্য। এক নয় সবার মনোবল। নবরূপার বুক কাঁপছে। অভিমানের হিমালয় বিগলিত হতেই তার নেত্রকোটর উপচে জল নামছে। সাফারাত ওয়ার্ড্রয়ারের পাশ থেকে একটি পার্টি এর বিছানার উপর থেকে চাদর আর বালিশ টেনে নিয়ে বারান্দায় চলে গেল। পণ করল সে আর কোনো আধিক্যতা দেখাবে না। নবরূপা কাঁদতে কাঁদতে বিছানায় বসল। তার কেমন শূন্য শূন্য লাগছে। জীবন এত বিভীষিকাময় কেন? ভোরের মিষ্টি আবহাওয়া নিয়ে শুরু আরেকটি দিন। রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে নবরূপা। তাই উঠতে বেশ বেলা হলো। বিছানায় এসে বসতেই সবার আগে মনে হলো সাফারাতের কথা। সে ধীর পায়ে বারান্দার কাছে এলো। সাফারাত নেই। রুমের ভেতর চোখ বোলাতেই দেখল সোফার উপর চাদর আর বালিশ রাখা। দরজার ছিটকিনি ভেতর থেকে খোলা। লম্বা শ্বাস ফেলল সে। সাফারাত নিশ্চয়ই সবাইকে রাতের কথা বলে দিয়েছে। নিজেকে প্রস্তুত করে নিল নবরূপা। গোসল সেরে শাড়ি পাল্টে একটা জামদানি শাড়ি পরল। ভেজা চুল ঘুমটার আড়ালে নিয়ে নিল। বাইরে এলো সন্তপর্ণে। ড্রয়িং রুমে হাসির কলতান। তৌকিরের মাহফুজ কি কথা দরুন হো হো করে হাসছে। শায়রি এর নুসরাতও আছেন। নাইম স্বাভাবিক। সুরভি ছেলেকে খাওয়াচ্ছে। টায়ারেকে দেখল নবরূপা। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, এসো ভাবি। সকলের দৃষ্টি পড়ল নবরূপার ওপর। তাকে ভোরের শিশির ভেজা গোলাপ মনে হচ্ছে। সবাই তাকালে উঠে চলে গেল সাফারাত। তবে সেটিকে ঠাউর করল না। শায়রি নববধূকে পেয়ে ব্যস্ত হয়ে পড়লেন। এসো মা, এসো। কত বেলা হয়েছে বলো তো? আমি তো ডাকতেই চেয়েছিলাম। সাফারাত বারণ করল, তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। নবরূপার কেমন লজ্জা লাগছে। সে তো ভেবেছিল সাফারাত সবাইকে সব বলে দিয়েছে। চেয়ারে বসল নবরূপা। হরেক রকম খাবার থাকা সত্ত্বেও শায়রি ব্যস্তসমস্ত কণ্ঠে শুধালেন, কি খাবে তুমি? আর কিছু লাগবে? ডিমের অমলেট? নাকি ভাজা? জুস খাবে? আপেল নাকি কমলা? পেঁপে আর আমও আছে। আমার দুধ দিয়ে শরবত করে দেই। পরোটা খাবে? পরোটার সাথে একটু ঘি দেব। ঘি পছন্দ তোমার? হাঁসের মাংস খাবে? তাহলে চালের রুটি বানিয়ে দেই। এক নাগারে এত কিছু বলেও ক্ষান্ত হচ্ছেন না শায়রি। কিন্তু অবাক হলো নবরূপা। মহিলার এমন আদরে আচরণে বিমুগ্ধ সে। বোনের পাগলামি থামাতে নুসরাত শায়রির কাঁধে হাত রেখে বললেন, কি শুরু করেছিস? শ্বাস তো নেই। শায়রি কেমন আবেগী হয়ে পড়লেন। গদগদ কণ্ঠে বললেন,
আমার কেমন অস্থির লাগছে আপা। এর আগে তো ছেলের বউকে আপ্যায়ন করিনি, তাই সবাই হেসে ফেলল তার কথায়। শায়েরি নবরূপাকে বললেন, তুমি কিছু মনে করো না মা, আসলে আমি একটু এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম তো তাই। প্রথম ছেলের বউ বলে কথা। তোমার কি আরো ছেলে আছে আম্মু? তায়েরের কথায় হেসে ফেললেন শায়েরি। তিনি একটু ঝুঁকে বললেন, দুধ চা খাবে? আমি কিন্তু খুব ভালো চা বানাতে পারি। মেয়েটাকে কিছু খেতে তো দাও শালিকা। মাহফুজ আলম কৌতুক মাখা কণ্ঠে বললেন। শায়েরি লেজক হাসলেন। নবরূপা দেখল তাকে খাবার বেড়ে দেওয়া হাতটা কাঁপছে। সে চোখ তুলে শায়েরির মুখের পানে তাকালো। শায়েরি কাঁদছেন। সময় চলতে থাকে, ছেলে বউকে মাথায় তুলে রাখেন শায়েরি। কখন কি খাবে, কি করলে নবরূপার ভালো লাগবে সব খেয়াল রাখেন। তৌকির বাইরে থেকে কখনো খালি হাতে আসেন না। প্রতিদিন আসার সময় পুত্রবধূর পছন্দের কোনো না কোনো জিনিস নিয়ে আসেন। তায়েরা তো ভাবি বলতে পাগল। সারাদিন গুটুর গুটুর করে তারা। তবে দূরত্ব রয়ে গেছে সাফারাত আর নবরূপার নতুন সম্পর্কে। তবে আগে থেকে একটু ভালো হয়েছে। নবরূপা এখন নিজ থেকেই সাফারাতকে খাওয়ার জন্য ডাকে, কিংবা বাইরে থেকে ফিরলে কখনো কখনো জিজ্ঞেস করে ফেলে, কোথায় গিয়েছিলেন? সাফারাত অবশ্য স্বাভাবিক থাকে। তাদের দুজনের মধ্যকার সম্পর্ক ধীরে ধীরে সুস্থতা লাভ করছে। শীতের বিকেল, চুলায় পানি গরম দিয়েছে নবরূপা। রান্নাঘরে ডায়রাও আছে। দুজনে মোবাইলে কি যেন দেখছে আর হাসছে। পানিতে বলক আসতেই চুলা বন্ধ করে দেয় নবরূপা। তায়েরা তখন মোবাইলে কি যেন দেখছে। নবরূপা সবই গরম পাতিল নামাচ্ছে, অমনি ছুটে এসে তায়েরা তাকে মোবাইল দেখাতে গেলে ধাক্কা লেগে নবরূপার হাতে থেকে পাতিল ফসকে পানি পড়ে যায় তায়েরার পায়ে। গগনবিদারী চিৎকারে বাড়ি শুদ্ধ লোক ছুটে আসে। নবরূপা ভয়ে জমাট বেঁধে যায়। তায়েরাকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। 2 দিন থাকে সেখানে। তার পায়ে পট্টি বেঁধে দেওয়া হয়েছে। বাড়ি ফেরার পর সবসময় মুখ গুজে থাকে নবরূপা। নিজেকে অপরাধী ভাবে সে, কিন্তু কেউ তাকে কিচ্ছু বলে না। সব আগের মতো স্বাভাবিক। নবরূপাও খুব খেয়াল রাখতে শুরু করে তায়েরার। একদিন ঔষধ খাওয়াতে গিয়ে কেঁদে ফেলল সে। তায়েরা জড়িয়ে ধরে বলল, ইটস ওকে ভাবি, ইটস আ অ্যাক্সিডেন্ট। বুক হালকা হয় নবরূপার। শায়েরি আর তৌকিরও তাকে বুঝালেন, এতে তার কোনো দোষ নেই। রাতের আকাশে আজ তারাদের মেলা বসেছে। চন্দ্রিমা ঝুলে আছে মেঘ ছুঁয়ে। মধ্যরাত এখন। বারান্দার কাছে এসে সাফারাত ডাকল, নব, ঘুমাবেন না? নবরূপে জবাব দিল না। তবে সে বারান্দা থেকে ভেতরে চলে এলো। সাফারাত বিছানা ঝাড় দিচ্ছে। আই এম সরি। সাফারাত শটান দাঁড়ালো। তার চোখে প্রশ্ন। আমাকে ক্ষমা করবেন সাফারাত, আমি আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আপনি সত্যিই বলেছেন, সব পুরুষ এক নয়, তেমন সব মানুষও নয়। আমার দাদি রাত দিন আমার পাষণ্ড বাবাকে উস্কানি দিত যৌতুকের জন্য। মাকে মূলত দাদির প্ররোচনায় বাবা মারা দেন। দাদা বসে বসে সেই দৃশ্য দেখতেন। আমি কিছু বললে আমাকে আঘাত করতে তারা দ্বিতীয়বার ভাবত না। যেদিন মায়ের লাশও পাওয়া যায় তার আগের রাতেও মাকে খুব মারেন বাবা। মায়ের যন্ত্রণা সহ্য করতে পারলেও স্বামীর ভাগ দিতে পারেনি, তাই গলায় ফাঁস দেয়। তখন থেকে সংসার নামে বেড়া জালে আমার খুব ভয়। তবে আমি বুঝতে পারিনি সব মানুষ নিকৃষ্ট নয়। কিছু মানুষ আপনার বাবা মায়ের মতো উদার আর ভালো মনের। নবরূপার গলা ধরে এলো। সাফারাত চেয়ে রইল অনিমেষ। নবরূপা গাঢ় স্বরে শুধাল, আমাকে ক্ষমা করবেন না সাফারাত? সাফারাত স্থির দাঁড়িয়ে থেকে শুধু দুহাত প্রসারিত করল। মুহূর্তেই তার বুকে ঝাঁপিয়ে পড়ল নবরূপা। কেঁদে কেটে বুক ভাসিয়ে ফেলল। সাফারাত শক্ত হাতের বাঁধনে বাঁধল অর্ধাঙ্গিনীকে। বলল, আমি জানতাম একদিন আপনার ভুল ভাঙবেই। সেই রাতটা খুব মিষ্টি কাটল তাদের। আজ বৌভাতের অনুষ্ঠান। খুশির ঝলকে সকলে মেতে আছে। সুরভির পরিবার এসেছে খানিক আগেই। ন্যায় মেরেছিল গতকাল থেকেই। দূরে দাঁড়িয়ে আছে সুরভি। তার বোনের ঠোঁটে আজ ঝিলমিলে হাসি। সাফারাতের পাশে এসে দাঁড়িয়ে আছে সে। সাফারাত কিছু বলতেই আরো এক পশলা হাসল নবরূপা। সুরভিও অধর ছড়াল।
নবরূপা তার জীবনটা ঠিকই খুঁজে পেয়েছে। সুরভি বুক ভরে দোয়া করে মেয়েটা সারা জীবন এভাবেই হাসতে থাকুক। সমাপ্ত।